গ্রামীণফোন কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার পরে এক মেয়ে ধরলো। তাকে রাশেদ বলল। আলমারির চাবি আমার বউ কোথায় লুকিয়ে রাখছে বলতে পারবেন? স্যার, আপনার সিমের কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আলমারির চাবি যদি না পাই, আমি সিমটাও পাবো না। আর যদি সিমই না পাই, তাহলে সমস্যা কি, কিভাবে বলবো? মেয়েটা আবার বলল, আচ্ছা স্যার, আপনার পরিচয়টা কি দেওয়া যাবে? আমি রাশেদ, ঢাকায় থাকি। আমার বউ খুব চালাক, সব টাকা আলমারিতে লুকিয়ে রাখে। বিড়ি সিগারেটের টাকাও পাই না। পকেটে যা টাকা দেয়, আমার অফিসে যেতে আসতেই চলে যায়। কাস্টমার কেয়ারের মেয়েটা রাশেদকে থামানোর চেষ্টা করলো। স্যার, দয়া করে আপনার সিমের সমস্যাটা বলুন। আপনার গলাটা খুব মিষ্টি, কত সুন্দর করে কথা বলেন। আমার বউ আমার সাথে খালি চিল্লাচিল্লি করে। স্যার, অপ্রাসঙ্গিক কথা বললে আমি আপনার লাইন কাটতে বাধ্য হব। 4 দিন আগে 2 কেজি চকলেট এনেছিলাম। বিশ্বাস করেন, একটি চকলেটও আমার পেটে যায়নি। সে মাঝরাতে উঠে উঠে সব খেয়ে ফেলেছে। অথচ দুজনের ভাগাভাগি করে খাওয়ার কথা ছিল। আমি খুব বিপদের মধ্যে আছি। মেয়েটার হাসি পেল, কিন্তু দারুণ পেশাদার। সে হাসি চেপে বলল। গ্রামীণ ফোনে কল দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সিমজনিত কোনো সমস্যা থাকলে আবার ফোন করবেন আশা করছি। বলে মেয়েটা লাইন কাটতে চাইলো। লাইন কাটাই উচিত, কিন্তু সে কাটলো না। কেন কাটলো না সে জানে না। এই অদ্ভুত ছেলেটার কথা শুনতে তার ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, শুনুন, আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করলেই পারবেন। দয়া করে বলুন না, বউ চাবিটা কোথায় রেখে গেছে? আপনার বউ কোথায় চাবি রেখে গেছে তা আপনার বউকেই জিজ্ঞেস করলে মঙ্গল নয় কি? আপনি একটা কঠিন কথা বললেন। আপনার সাথে এতক্ষণ কথা বললাম, কোনো ঝগড়া হয়েছে? আমার বউয়ের সাথে 2 মিনিটের বেশি কথা বললেই ও স্যাত করে ওঠে। তাহলে বলুন, কিভাবে ওর কাছে আমি চাবিটা চাই? টাকাগুলো কার? টাকাগুলো আমাদের দুজনেরই। আমিও চাকরি করি, বউও চাকরি করে। আমাদের এখনো বাচ্চা হয়নি। বউ বাচ্চা নিতে চায় না, বলে এখন নাকি সে নিজেই বাচ্চা। কি যে একটা ঝামেলায় আছি, জানেন না। তাহলে আমি আপনাকে গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা পরামর্শ দিতে পারি। আপনি যদি মনে করেন আপনি পুরুষ নির্যাতনের শিকার, তাহলে নিকটস্থ থানায় অভিযোগ করুন। আপনি দেখছি মুরগির ছানাকে শিয়ালের কাছে যেতে বলছেন। ওর ভাই হলো থানার অফিসার, গেলে উল্টো আমাকে পেটাবে। তাহলে আপনি আলমারিটা ভেঙে ফেলুন। আমি অল্প বয়সে মারা যেতে চাই না। আলমারিটা বউয়ের টাকায় কেনা। আলমারিতে আমি খালি হাতে ধরি না, জানেন। যদি ময়লা লেগে যায়, আমার টাকাটা খাটটা কেনা আছে। আপনি বললে খাট ভাঙতে পারি। এবার মেয়েটা না হেসে পারল না। খাটের মধ্যে কি চাবি আছে? খাট ভাঙবেন কেন? তাহলে কি করব? আমাকে একটু বলে দিন দয়া করে। কাল রাত থেকে একটি সিগারেটও খাইনি। এভাবে বেঁচে থাকা যায় বলুন? শ্বাস বন্ধ হয়ে আসছে। অফিসে যাইনি সকালে। তাহলে তো খুবই সমস্যা হয়ে গেল। আপনি এক কাজ করুন, আপনার বউয়ের গোপন জায়গাগুলোতে খুঁজে দেখতে পারেন, যেখানে সে গুরুত্বপূর্ণ কিছু রাখে। রাশেদ এবার একটু জ্বর দেখিয়েই বলল। আমাকে আপনি বোকা ভাববেন না। আমি তার গোপন জায়গাগুলো সব দেখেছি। কোথাও নেই। এমনকি আমি বাথরুমেও খুঁজে দেখেছি। আপনি অন্য উপায় বলুন। আপনার আশেপাশে কেউ সিগারেট খায় না? কারোর কাছ থেকে নিয়ে আজকে চালিয়ে নিন। আপনার স্ত্রী রাতে আসলে টাকা নিয়ে নেবেন। দয়া করে আর স্ত্রীর কথা বলবেন না। আপনি জানেন সে কি করেছে? সে আমাকে বাহিরে থেকে তালা মেরে রেখে গেছে। যদিও সে তালা দেওয়ার সময় আমি বাথরুমে ছিলাম, কিন্তু আমার অবস্থা এখন খুব গুরুতর। এই মুহূর্তে সিগারেট না পেলে মারা যাব। আপনি কিছু একটা করুন। মেয়েটা যথারীতি হাসি চেপেই বলল। তাহলে আপনি আলমারির চাবি দিয়ে কি করবেন? আপনি তো বন্দি। আমার সিগারেটের প্যাক সব আলমারিতে তো। চাবিটা পেলেই আমার আর কিছুই দরকার নেই। রাতে যদি বউ বাসায় না আসে, আমার তাতেও কোনো আপত্তি থাকবে না। সিগারেট না খেলে আমার জ্বর ওঠে। এখন আমার গায়ে খুব জ্বর। দেখুন,
আমি এখানে বসে আপনার স্ত্রী কোথায় চাবি রেখে গেছে তা তো বলতে পারবো না, তবে আপনার জ্বর কমানোর জন্য একটা পরামর্শ দিতে পারি। আপনি মেঝেতে খালি গায়ে শুয়ে থাকুন কিছুক্ষণ, জ্বর এমনিই কেটে যাবে। রাশেদ অবাক হয়ে বলল, খালি গায়ে আমি ঘুমাই, শুয়ে থাকি, কিন্তু মেঝেতে শুয়ে থাকলে জ্বর কমবে? আপনি কি ডাক্তার? আপনাকে যা বললাম তার উত্তর দেন, আমাকে শুধু চাবির খোঁজটা দেন। মেয়েটা এবার শান্ত গলায় বলল, স্যার, আপনার অফিসের জুতোর মধ্যে দেখুন এক প্যাকেট সিগারেট রাখা আছে। রাশেদ দরজার পাশে রাখা তার অফিসে জুতা জড়ায় হাত দিয়ে দেখল, সত্যি এক পকেটে সিগারেট রাখা। সে যেন অজ্ঞান হয়ে যাবে খুশিতে। আচ্ছা, আমার বউ জুতোর মধ্যে এক প্যাকেট সিগারেট রেখে গেছে, তা আপনি জানেন কিভাবে? মেয়েটা আবার বলল, কারণ আমি আপনার বউ ঝিনুক ইসলাম। রাশেদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুমি এত সুন্দর করে কথা বলতে পারো? তাছাড়া তুমি না রবিতে কাজ করো? আমি তো ফোন দিলাম গ্রামীণ ফোনে। জি, আমি এতটাও বোকা নই। বলি আমি গ্রামীণ ফোনে কাজ করি, আর আপনি প্রত্যেক দিন এখানে ফোন করেন সময়ে অসময়ে। এই বলে ঝিনুক এবার লাইন কেটে দিল। রাশেদ প্যাকেট থেকে একটা সিগারেটের আগুন ধরালো, কিন্তু টানতে পারছে না। সে ভাবতেই পারছে না এতক্ষণ ঝিনুকের কাছে ঝিনুকের বদনাম করছে। আজকে ঝিনুক বাসায় আসতে না জানি কি হয়, এইসব পরের কথা। সন্ধ্যায় পরে যা হয় দেখা যাবে, তার আগে এক প্যাকেট সিগারেট আছে, শান্তি শান্তি। রাশেদ ভাবলো এক প্যাকেট সিগারেট দিয়ে বুঝি সন্ধ্যা পর্যন্ত চলে যাবে, কিন্তু দুপুর হওয়ার আগেই শেষ। গোসল করার পরে আর একটি সিগারেটও বাকি রইল না। আবার সে গ্রামীণ ফোন অফিসে ফোন করতে লাগলো, কিন্তু সিগারেট বা চাবির কথা বললে তারা লাইন কেটে দিচ্ছে। অসহায়ের মতো সে খাটে হাত পা ছেড়ে বৃথা ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আধা ঘুম ভেঙে আধো আধো ঘুমে রাশেদ 2টো বাজে। কলিং বেলের শব্দ হলো। এই সময় আবার কে? সে বিছনা থেকেই চড়েই বলল, কে? কথাটা মনে হয় দরজার ওপাশে যায়নি। কলিং বেল আবার চাপা হলো। রাশেদ গিয়ে দরজা খুলে দেখলো ঝিনুক। ঝিনুকের ভাবসাব আজ অন্যরকম, স্বাভাবিক। রাশেদ ভেবেছিল ঝিনুক বুঝি আজ বেশি রেগে মেগে থাকবে, যতগুলো বদনাম করছে তারই নামে সব কিছু জবাব চাইবে। কিন্তু না, ঝিনুক বলল, কি হলো, ভিতরে ঢুকতে দেবে না? রাশেদ সরে দাঁড়ালো। হাতে ব্যাগ নিয়ে ঝিনুক ভেতরে ঢুকলো। চপায় ব্যাগটা রাখলো সে। রাশেদ জিজ্ঞাসা করলো, 2টো বাজে, তুমি এসে পড়লে যে? একটাই ছুটি হয়ে যায় নাকি? ঝিনুক শান্ত হয়ে রাশেদের দিকে তাকালো। তুমি আজকে অফিসে যাওনি যে? আমিও এসে পড়লাম। এবার সিগারেট রেখে আমাদেরকে একটু নজর দেওয়ার সময় হবে কি তোমার? রাশেদ বিশ্বাস করতে পারছে না কথাগুলো বলছে ঝিনুক। সে ঝিনুকের গলার স্বর এমন নরম হয়েছিল সেই বিয়ের প্রথম রাতে। তুমি ঠিক আছো তো ঝিনুক? বেঠিকের কি আছে? একদিন তুমি আমি অফিস বাদ দিয়ে বাসায় থাকতে পারি না? রাশেদ এই সুযোগটা কাজে লাগাতে চাইলো, বলল, আলমারির চাবিটাও তো আমার কাছে থাকতে পারে না? আলমারির চাবি আমাকেই তো তোমার কাছে সঁপে দিলাম, আর চাবি দিতে পারবো না? আচ্ছা, তুমি একটু চিমটি কাটো তো আমাকে। অনেকদিন তুমি চিমটি কাটো না। ঝিনুক মুচকি হেসে রাশেদের হাতে চিমটি কাটলো। না, ঠিকই আছে, সে স্বপ্ন দেখছে না। আচ্ছা, গোসল করে নাও, দুজনে মিলে কিছু একটা রান্না করব। ঝিনুকের চুলগুলো খুব লম্বা নয়, আবার তেমন ছোটও নেই। চোখের কাছে কয়েকটা চুল এসে পড়ে থাকতে সব সময়। সে হাত দিয়ে চুলগুলো সরিয়ে বলল, না, এখন গোসল করব না। তুমি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবো, তুমি আমাকে জড়িয়ে ধরে রাখবে। বাইরে রিমঝিম বৃষ্টি, চলো তো। রাশেদের মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটার হলো কি? হঠাৎ এত মোহব্বত আসলো কোথা থেকে? আচ্ছা, একটা কথা বলি, রাগ করো না। হঠাৎ তোমার এত প্রেমের মানে কি বলে যাবে? ওই যে আমাদের এখনো বাচ্চা হয়নি, তুমি খুব ঝামেলায় আছো, তোমাকে ঝামেলা থেকে মুক্ত করার জন্য। কথাটা ঝিনুক রাগ করে বলল না, এমনি বলল। রাশেদ বুঝতে পারলো না। আবার ঝিনুক বলল, এভাবে তাকানোর কি আছে? আমি মন থেকেই বলছি। তাছাড়া দুজনের চাকরি করার কোনো দরকার নেই। আমি এখন থেকে বাসাতেই থাকবো, তোমার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করব। তুমি না আসলে খাবো না, আর মাঝে মাঝে ঝগড়া করব।
রাশেদ দীর্ঘশ্বাস ফেলেই বলল, আমার বিশ্বাস হচ্ছে না ঝিনুক, তুমি কথাগুলো বলছো, কিন্তু বাইরের বৃষ্টির বেগ তো অনেক বেশি। বেলকনিতে দাঁড়ানো যাবে না, জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে হবে। শোয়ার পরে একটা কাঁচের জানলা, বড় জানলায় পর্দা দেওয়া আছে। ঝিনু গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে বলল, যতক্ষণ না বৃষ্টি থামছে তুমি আমাকে ছাড়বে না, আলতো করে জড়িয়ে রাখবে। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু আমার পেটে তো ক্ষুধা। ভাত আছে না? ঢ্যাঁড়সের ভাজি শেষ? আরে, তুমিও বুঝো না, আমি সিগারেটের কথা বলছি। বারবার এক কথা বলা লাগে কেন? বৃষ্টি যতক্ষণ থাকবে তুমি আমার হয়ে থাকবে। বৃষ্টি থেমে গেলে ইচ্ছে মতো সিগারেট খেও। রাশেদ মেনে নিল। আচ্ছা, তুমি এক কাজ করো, শাড়ি পরে নাও। এরকম পরিবেশে শার্ট প্যান্ট চাই না। সেই কখন থেকে তোমার বকবক থামছেই না। চুপ করে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকো, আর কথা বলো না। রাশেদ অপেক্ষায় আছে কখন বৃষ্টি থামবে। বেসন সহ ভালো ভালো ব্র্যান্ডের বিড়ির প্যাকেটগুলো সব আলমারিতে। ঝিনুককে জড়িয়ে রাখলো সে। ঝিনুক বলল, আচ্ছা রাশেদ, আমি কি খুব খারাপ? মানে আমার সাথে থাকতে কি তোমার ভালো লাগে না? তুমি তো চমৎকার মেয়ে, শুধু সিগারেট নিয়ে ঝামেলা করো। সিগারেটে ক্যান্সার হয় জানো না? তোমার ক্যান্সার হলে আমার কি হবে? অল্প বয়সে বিধবা হতে চায় কেউ? রাশেদের কাছে এই প্রশ্নের জবাব নেই। সে আর কিছুই বলল না। হ্যারি মাঝে আবার কলিং বেল শব্দ। ঝিনুক বলল, কোন হারামজাদা এই বৃষ্টির মধ্যে এসেছে? দরজা খুললে না দেখতে পারবো কোন হারামজাদা? ঝিনুক বিরক্ত হলো। রাশেদ গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই রাশেদের মুখের উপর ব্যাগ ছুঁড়ে মারল কেউ। কলিং বেলের শব্দে কি কানে যায় না? কখন থেকে চেপেই যাচ্ছি, আর দরজার ভেতর থেকে আটকে রেখেছো কেন? ব্যাগটা পাঞ্জা দিয়ে ধরতেই রাশেদ দেখল ঝিনুক বৃষ্টিতে পুরো ভিজে গেছে। চোখ বড় বড় করে রাশেদ বলল, তাহলে এতক্ষণ আমার সাথে কে? এইটুকু বলল রাশেদ। ঝিনুক বলল, তোমার সাথে কে মানে? রাশেদের ঝিনুকের কথার কোনো উত্তর দিতে পারল না। ঝিনুক আবার জিজ্ঞাসা করলো, বাসায় কোনো মেয়ে এসেছে নাকি? এরই মাঝে সবার রুম থেকে ঝিনুক বেরিয়ে কে আসলো ঝিনুক তা বুঝতেই পারছে না রাশেদ। দুজন ঝিনুক একে অপরকে দেখে বলল, আপনি কে? কথাটা বললো যে প্রথমে এসেছে বাসায়, যে পরে এসেছে সে উত্তর দিল, আপনি দেখছি আমার মতোই দেখতে। চুল, নাক, মুখ, চোখ, ঠোঁট, হাত এবং পা সব কিছুই এক। আমি ঝিনুক, রাশেদের একমাত্র স্ত্রী। রাশেদ হতভাগ। তারা দুজন কি যমজ? ঝিনুক কোনোদিনও বলেনি যে তার যমজ বোন আছে। বিয়ের পরে একদিনও না। যমজ থাকলে তো একে অপরকে চিনবে না। তারা কথাবার্তা চালিয়ে গেল। যে প্রথম এসেছে সে বলল, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। রাশেদের সঙ্গে আমার 7 মাসের খুনসুটির সংসার। সে আজকে অফিস যায়নি, এই জন্য আমিও এসে পড়লাম। পরে যে এসেছে সে বলল, আপনি দেখছি আমার কথাগুলোই বলছেন। রাশেদের জুতোর মধ্যে এক প্যাকেট সিগারেট আমি রেখে গিয়েছিলাম। প্রথম আসা ঝিনুক বলল, দেখুন, এত কথাবার্তা বলে লাভ নেই। আলমারির চাবি আপনার কাছে আছে? থাকলে আলমারিটা খুলে দিন, প্রমাণ হয়ে যাবে কে আসল ঝিনুক। পরে আসা মেয়েটা রাশেদকে বলল, রাশেদ, ব্যাগটা দাও। কিছুক্ষণ আগে যে ব্যাগটা ছুঁড়ে মেরেছিল রাশেদের উপরে, রাশেদ সেই ব্যাগটা পরে আসা ঝিনুককে দিল। ঝিনুক সেই ব্যাগ থেকে একটা চাবি বের করলো। চাবিটা দিয়ে আলমারি তালা খুলে দিল। রাশেদের নিঃশ্বাস উঠেনামা করছে। তার মানে সে অন্য কোনো মেয়েকে এতক্ষণ জড়িয়েছিল। ভাবতেই কেমন লাগছে, কিন্তু না। প্রথম আসা ঝিনুক বলল, কিভাবে কি? আমার চাবিটা আপনি চুরি করলেন কিভাবে? এইটুকু বলে সোফায় রাখা ব্যাগটা থেকে তার চাবিটা বের করলো। সে চাবিটা দিয়ে আলমারির তালা খুলে গেল। রাশেদ মাথায় হাত দিয়েই বলল, আপনারা কি কোনোভাবেই যমজ বোন? আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? পরে আসা মেয়েটা বলল, না রাশেদ, আমি তোমাকে বোকা বানানোর চেষ্টা করছি না। আমি তোমার স্ত্রী। কিন্তু এই মেয়ে কেন তোমার কাছে এলো? কেন ঝিনুক সাজতে চাইছে? আমি কিছুই বুঝতে পারছি না, সত্যি। এই কথা জবাবে আগে আসা ঝিনুক বলল, আচ্ছা, আপনি বলতে পারবেন আজকে অফিসে থাইল্যান্ড থেকে যে ব্যক্তিটি যোগ হলেন তার নাম কি?
পরে আসা ঝিনুক জবাব দিল। তার নাম ওয়াং ইন ইউ, কিন্তু তিনি তো থাইল্যান্ড থেকে আসেননি, তিনি এসেছেন জাপান থেকে। আগে আসা ঝিনুক মাথায় হাত দিয়ে বলল। আপনি দেখছি আমার আগাগোড়া জেনেই এসেছেন। কি চাচ্ছেন বলুন তো? রাশেদ বুদ্ধি খাটিয়ে বলল। আচ্ছা, সে আসল ঝিনুক। সে তার পুলিশ ভাইকে ডাকুক, ব্যাপারটা তিনি পরিষ্কার করবেন। এর মাঝে বৃষ্টি থেমে গেল। রাশেদ আগে ব্যাপারটা আসা তিনি ঝিনুককে বলল। পরিষ্কার করবেন। আপনি আপনার ভাইকে ফোন করুন, সে আসুক। সে উত্তর দিল। আমাকে আপনি করে বলছো কেন? আমিই ঝিনুক। আমি এখনো নিশ্চিত না। পরে আসা ঝিনুকের মধ্যে তার ভাইয়ের নাম্বারে ফোন করলো। এরই মধ্যে আগে আসা ঝিনুক বলল। আপনার ফোন আর সে তুলতে পারবে না। সে আর দুনিয়াতে নেই। তাকে দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে। এই কথা শুনে রাশেদ আর পরে আসা ঝিনুক থমকে গেল। ভয়ে ভরে কাঁপছে দুজন। আগে আসা ঝিনুক মৃদু হেসেই বলল। আমি ঝিনুক নই। আমি মেয়ে মানুষই নই। আপনাদের দুজনকে অবাক করতে আমার আশা। এর পেছনে একটা কারণ আছে। কারণটা আপনাদের বলবো না, শুধু এতটুকু বলে গেলাম, হাসান সাহেবের খুনের বিচার নিয়ে যেন লাফালাফি না করা হয়। রাশেদ আর ঝিনুক তখন কোন দুনিয়াতে আছে তা বুঝতেই পারছে না। ঝিনুক সেজে আসা লোকটা গা থেকে সাদা শার্টটা খুললো। খুবই চকচকভাবে বক্ষদয় লাগিয়েছে সে। তারপর সে মুখ থেকে প্লাস্টিকের মুখোশটা খুললো, মাথায় আলগা চুলগুলো খুললো, যাওয়ার আগে বলে গেল। এগুলো আপনাদের উপহার হিসেবে দিয়ে গেলাম। ভালো থাকবেন। রাশেদ কাঁপছে। সে একটা ছেলেকে জড়িয়ে ধরেছিল। কত নিখুঁত অভিনয় করলো লোকটা। চুল, নাক, মুখ এইসব দেখে বোঝার উপায় ছিল না যে সে ঝিনুক না। ঝিনুক বারবার ভাইকে ফোন দিচ্ছে, ফোন বেড়ে যাচ্ছে, কেউ তুলতে পারছে না। কিছু বছর আগের কথা। 6 বছরে একটা ছেলে তার বোনের জন্য অপেক্ষা করছে। স্কুল থেকে এসে বড় বোন রান্না করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তাদের বাবা আছে, রিক্সা চালায়। মা মারা গেছে। বোনের নাম রুনা। সে এবার 10ম শ্রেণীতে পড়ে। ছেলেটার নাম নাসির। নাসির রাস্তায় চেয়ে আছে কখন রুনা আসবে। মেয়েটা আসছে না এখনো। যখন সে ফিরল, চোখ মুখ কালো, কথা বলছে না বেশি। নাসির জিজ্ঞাসা করলো। আপা, কি হয়েছে তোমার? নাসিরের মাথায় হাত রাখলো রুনা। আচ্ছা নাসির, আমি যদি না থাকি তুই কি করবি? নাসির আর কোনো কথা বলল না, রুনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এমন কথা কইবা না আপা, তুমি কোথাও যাইবা না। রুনা চোখের পানি মুছে নিল। চুলায় আগুন ধরালো, ভাত রান্না করলো আগে, তারপর আলু ভর্তা দিয়ে দুজনে খেয়ে নিল। রুনার বিকেলে সেই বিষাদ চোখের মানে কি নাসির বুঝতে পারলো না। ঘুম আসে না নাসিরের। পরের দিন রুনা স্কুলে যাওয়ার পথে। যথারীতি তারিক রাস্তায় দাঁড়িয়ে আছে। রুনার সামনে এসে বলল। রুনা, তুমি কিন্তু আমাকে আগ্রহ করছো। অন্য সব ছেলেদের মতো যদি বিরক্ত করতাম, জোর করতাম, তাহলে তুমি বুঝতে। রুনা কিছুক্ষণ চুপ থেকেই বলল। দেখুন, আমিও জানি, আপনিও জানেন, আপনার বাবা চেয়ারম্যান। আমাকে কোনোদিনও মেনে নেবে না। আর আমি প্রেম ভালোবাসায় নিজেকে জড়াতে চাই না। আমি তোমাকে আমাদের বাড়ির বউ করেই নিয়ে যাব, তুমি সেই চিন্তা করো না। পারলে সেটা করেন, তার আগে সামনে না আসলে ভালো হয়। তারিক সত্যি আর কোনোদিনও সামনে আসলো না। রুনা ভাবলো বাসা গেল বুঝি। তারিক ছেলে খারাপ না। তারিকের বাবা এলাকার চেয়ারম্যান। তারিক ব্যবসা করে। সবাই তারিকের বাবাকে অপছন্দ করলেও তারিককে কেউ অপছন্দ করে না। মানুষ সাধারণত বলে বাপটা খুব ভালো ছিল, পোলাটা হয়েছে ফাজিল। আর তারিকের বাবার ব্যাপারে লোকজন বলে পোলাটা হয়েছে মাটির মানুষ, বাপটা হয়েছে ফাজিল। কয়দিন পরে রুনার মাধ্যমিক পরীক্ষা। এসেছি প্রায় পরীক্ষার 1 মাস আগে। রুনার সামনে আবার আসলো তারিক। রুনা, সামনের শুক্রবারে তোমার সাথে আমার বিয়ে। রুনা যেন আকাশ থেকে পড়ল। আগামী শুক্রবারে? কদিন পরেই তো আমার পরীক্ষা। পরীক্ষার পরে বিয়েটা করলে হয় না? রুনা কথা বলে মুখ দিয়েই বলছে, কিন্তু সে জানে এই বিয়ে কোনোদিনও হবে না। গ্রামের চেয়ারম্যান তো নিজের একমাত্র ছেলের বিহার গরিব দরিদ্র এক রিক্সাওয়ালার মেয়ের সাথে দিতে পারবে না। তারিক বলল। আমি জানি তোমার পরীক্ষা রুনা, কিন্তু বিয়ের পরে পরীক্ষা দেওয়া যায় না এমন তো না। এমনিতে তুমি নিজের বাড়ি থেকে পরীক্ষা দিতে, তখন আমাদের বাড়ি থেকে পরীক্ষা দিবে, সমস্যা কি? আচ্ছা, দেখা যাক।
বলে রুনা চলে আসলো, মুচকি হাসলো, হাসতে হাসতে বাড়ি ফেলো। এইসব বিয়ে টিয়ে কিছু হবে না তার বিশ্বাস। কিন্তু সে বাড়িতে এসে দেখলো কয়েকজন মুরব্বী দাঁড়িয়ে আছে উঠানে। রুনাকে দেখে একজন বলল, তুমি তো রুনা, তাই না? জি। তোমার আব্বা কোথায়? আব্বা তো রাতে বাসায় ফেরেন। তোমার আব্বা আসলে বলবা চেয়ারম্যান তাকে জরুরি তলব করেছে। জি আচ্ছা। মুরব্বীরা চলে গেলেন। মাথাটা চক্কর দিয়ে উঠলো রুনার। এর মাঝে নাসি এলো। আপা, ঘুড়ি বানাইছি, খালি মাঠে চলো, ঘুড়ি উড়াই। নাসিরের মুখের দিকে তাকিয়ে রুনা ভাবছে, সে যদি চলে যায় এই ছোট্ট ছেলেটার কি হবে? মা তো নেই, বাবা সারাদিন রিক্সা চালায়, সে একা একা করবে কি? রান্না করতে পারবে? ক্ষুধা লাগলে তখন কার আশায় বসে থাকবে? রুনার চোখে অশ্রু এসে পড়ল। রুনার চোখের অশ্রু দেখে নাসির হাত থেকে ঘুড়িটা ফেলে দিল। সে বোনের চোখের অশ্রু একদমই সহ্য করতে পারে না, জড়িয়ে ধরল রুনাকে। আপা, কি হয়েছে তোমার? কয়দিন ধইরা তুমি খালি কান্দো, আমার তো ভাল লাগে না। রুনা কি জবাব দিবে বুঝতে পারছে না। কিছু না রে, চল ঘুড়ি উড়াই। ওড়না দিয়ে চোখের পানি মুছে নাসিরকে নিয়ে সে বাড়ির সামনের দিকটায় গেল। ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছে। সারাদিন এখানে ওখানে দৌড়াদৌড়ি করার ফলে নাসির খুব ক্লান্ত। মাগরিবের আজানের পরে সে খেয়ে ঘুমিয়ে পড়ে। আজকে ঘুমাচ্ছে না। সে খেয়ে না ঘুমিয়ে রুনার হাত ধরে বসে আছে। হাত ছাড়ালে পা ধরছে। কি হয়েছে তোর, ঘুমাস না কেন? ছোট্ট নাসির উত্তর। আমি ঘুম গেলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। কোথায় যাব আমি পাগল? তোকে রেখে আমি কোথাও যেতে পারি? ঘুমাতো লক্ষ্মী ছেলের মতো। তবু নাসির ঘুমায় না, বসে থাকে। বোন কিভাবে পড়ে তা দেখে, কিন্তু বেশিক্ষণ তো আর থাকতে পারে না। ঘুমের কারণে হেলে পড়ে যায়। ছোট্ট একটা টিনের চালের ঘর, মাঝখানে পর্দা টানানো। এক পাশে থেকে ভাই বোন, আরেক পাশে থাকে বাবা। ঠুনে ধরা চৌকি, এপাশ ওপাশ করলে মেস মেস শব্দ হয়। কাঠের দরজা ভেতরের দিকে খিলি আছে। তাদের বাবা রাতে কখন এসে খেয়ে ঘুমিয়ে পড়ে তারা টেরই পায় না। আবার খোঁজের আজানের সাথে সাথে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আজকে রুনা অপেক্ষা করছে কখন বাবা আসবে। আনুমানিক রাত 1টার দিকে আমার মিয়া এলেন। রোমানাকে সজাগ দেখে তিনি বললেন, কিরে মা, তুই ঘুমাসনি? না, তুমি কি চেয়ারম্যান বাড়িতে গিয়েছিলা? আমার সাহেব কিছুটা নীরব হয়ে বললেন, জানি না রে মা, চেয়ারম্যান সাহেব বলছেন তোকে নাকি তার পোলায় খুব পছন্দ করে, তাই বিয়ে করতে চায় সামনে শুক্রবারেই। রুনা এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করলো না। ভাত রাখা আছে, খেয়ে নাও। রুনা চৌকিতে গা হেলিয়ে ভাবছে। তার খুব বড় স্বপ্ন ছিল না, শুধু মাধ্যমিকটা পাশ করতে চেয়েছিল। কেন কোনো চেয়ারম্যানের ছেলের সঙ্গে যেন বিয়ে হয় তাও ভাবতো না। তার মতো কোনো গরিব ঘরে সে যেতে প্রস্তুত ছিল, কিন্তু এভাবে কি হয়ে যাচ্ছে সে বুঝতেই পারছে না। ডান দিকে মুখ ঘুরিয়ে দেখলো নাসির ঘুমাচ্ছে। কি মায়া নাসিরের মুখে। বোনকে ছাড়া যে ছেলেটা ঘুমে আসে না, 2 দিন পর সে কি করবে? রুনা অশ্রুতে বালিশ ভিজে গেছে। হঠাৎ নাসির জেগে বলল, আপা, হিসু কর্মো। দরজা খুলে দাঁড়িয়ে থাকলো রুনা। ঘরের পাশে ডাব গাছের আড়ালে সে হিসু করে আসলো। আজকে মঙ্গলবার, 2 দিন পরে রুনার বিয়ে হয়ে যাবে। রুনার জন্য শাড়ি পাঠিয়েছে তারেক, নামি দামি 3টে শাড়ি। এর আগে যে রুনার শাড়ি পরেনি এমন না, কিন্তু খুবই অল্প দামের। এত দামি দামি শাড়ি দেখে রুনার হাত পা কাঁপছে। গায়ে হলুদের দিন, শাড়ি না পরলে তো আর হয় না। আশেপাশে কিছু মেয়ে এসে রুনাকে শাড়ি পরিয়ে দিল, গায়ে মুখে হলুদ লাগিয়ে দিল, হাতে মেহেন্দি দিয়ে দিল। আয়নার সামনে সাজবে সে নিজেকে দেখে চমকে উঠল রিনা। সে এত সুন্দরী। আয়নায় যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে রুনা তো। এই মেয়েটাকে এত সুন্দর তো আগে কখনো দেখা যায়নি। অনেক কথাই ভাবছে রুনা। শাড়ি পরেই নাকি ঘুমাতে হবে, কিন্তু শাড়ি পরে ঘুমাতে বেশি অসুবিধা হচ্ছে তার, ঘুমিয়ে আসছে না। হঠাৎ জানলা দিয়ে খেয়ে যেন ফিসফিস করে বলছে, রুনা, ও রুনা, ঘুমিয়ে গেছো? রুনা বুকের মাঝে ঠুসু দিল, ভয় পেয়ে গিয়েছিল। উত্তরে বলল, কে? আমি তারিক, একটু বাইরে আসো না, তোমাকে দেখি। আরে এত রাতে কিসের দেখা দেখি? কালকে ইচ্ছা মতো দেখবেন, এখন যান। তুমি শাড়ি পরছো না? হ্যাঁ হ্যাঁ পড়ছি। বাইরে কত সুন্দর চাঁদ উঠেছে, তুমি বাহির হও, একটু তোমাকে চাঁদের আলোয় দেখবো, না হলে মানুষ জাগবো, তখন ভালো লাগবে।
রুনা আর এই ছেলেটার সাথে পেরে উঠলো না, দরজা করে বের হলো। রুনা বাইরে আসলো, লাল শাড়িতে রুনাকে অপরূপ সুন্দর লাগছে। তারিক বলল, গায়ে হলুদের দিন কেউ লাল শাড়ি পরে? হলুদ শাড়িও তো দিয়েছিলাম না। রুনা এ কথা জবাব না দিয়ে বলল। দেখা হয়ে গেছে, তাহলে যান। তারিক আবারও বলল। গাছপালার জন্য এখানে চাঁদের আলো বেশি আসছে না, একটু ফাঁকা জায়গা চলো। রুনা ভয়ে ভয়ে এগোতে লাগলো। ফাঁকা জায়গাটা যাওয়ার পরে তারিক বলল। তুমি কি নিজেকে খুব রূপবতী মনে করো? কি ভাবো, সিনেমার নায়িকা? রুনা অবাক হয়ে বলল। মানে আমি তো আপনাকে বলিনি আমাকে বিয়ে করতে, আপনি নিজেই সব করেছেন। এখন কেন এসব কথা? তাছাড়া এখনো বিয়ে হয়নি, আমারও কোনো ইচ্ছে নেই। তারিক এই কথাটা শুনে রেগে গেল। আচ্ছা, তোমার মতো মেয়েকে যখন আমি টাকা দিয়েই পাচ্ছি, তাহলে বিয়ে করে নিজের ঘাড়ে ঝুলিয়ে রাখার কোনো দরকার আছে? রুনা কথাটা সহ্য করতে পারলো না, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল। আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। রুনার হাত ধরে আটকালো তারিক, বলল। কোথায় যাও? তোমার আর এই কুড়ে ঘরে ফিরে যাওয়া হবে না। আমাকে সুখ দিতে হবে, আমার বন্ধুদেরও সুখ দিতে হবে। রুনার মুখে চেপে ধরলো তারিফ। তারিককে সঙ্গ করে বন্ধু বান্ধবরাও এসেছে, ওরা অন্ধকারে লুকিয়েছিল। রুনা চিৎকার দেওয়ার চেষ্টা করলেও পারল না। গ্রামের মাটির রাস্তা, দুপাশে ধান ক্ষেত। রাস্তাতে রুনাকে শুইয়ে দেওয়া হয়েছে, মুখে বেঁধে ফেলা হয়েছে, দুজন হাত দিয়ে থাবিয়ে রেখেছে। আর তারিক হিংসার মতো রুনার উপরে চড়তে লাগলো। 15 বছরের মেয়েটার মুখ দিয়েও রক্ত বের হয়ে এলো। একে একে তারিকের প্রত্যেকটা বন্ধুর রুনাকে ফোন করলো। 1 ঘন্টার মতো তো হবেই। এরই মাঝে কখন যে মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে জানোয়ারদের আর সেই খেয়ালে নেই। সবার বাসনা মিটে যাওয়ার পরে একজন খেয়াল করলো রুনা আর নড়াচড়া করছে না, রাস্তার মধ্যেই পড়ে রইলো রুনার লাশ। ভোর রাতে নাসিরের ঘুম ভেঙে যায়। প্রত্যেক দিন ভোর রাতে ঘুম ভাঙলে রুনাকে বলতো। আপা, হিসু কর্ম। আজকে নাসিরের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলো তার বোন তার পাশে নেই। বুকে কেমন যেন একটু ব্যথা অনুভব করলো। কখনো সে নিজের দরজা খোলে না, কিন্তু আজকে সে নিজেই দরজা খুললো। ভাবছে তার আপা কই গেছে। আপা, আপা। আপা আপা করে কয়বার ডাকলো, কোনো সারা শব্দই নেই। এখনো ফজরের আজান হয়নি। এমন সময় কখনোই নাসির একা একা বের হয় না। আজকে তার কেন ভয় লাগছে না নিজেই বুঝতে পারছে না। বাড়ির পিছনের রাস্তায় গেল সে। কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেল। একটু সামনেই দৌড়ে গেল সেখানে। গিয়ে দেখলো একটা লাশ মাঝ রাস্তায় পড়ে আছে, গায়ে লাল শাড়ি। ছোট্ট ছেলে নাসির দিল এক চিৎকার, বোনের মুখটায় হাত রেখেই বলল। আপা, কি হয়েছে তোমার? আপা, আপা, কি হয়েছে তোমার? আপা, কথা কও। রুনা তো কথা বলে না। রুনার কথার বলার শক্তি তো কিছু ঘন্টা আগেই হারিয়ে ফেলছে। রুহুটাও যে দেহে নেই। রুনার গলা জড়িয়ে নাসির আপা আপা করে কাঁদতে শুরু করলো। নাসিরের চিৎকার যেন আকাশটা ফেটে 2 ভাগ হয়ে যাবে। নাসিরের বাবা চিৎকার শুনে ঘুম থেকে জাগলেন। বের হয়ে এসে যখন নিজের একমাত্র মেয়েকে এরকম ভয়ঙ্কর অবস্থায় দেখলো, তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আমিন মিয়া জ্ঞান আর ফিরেনি। তখন সূর্য উঠে গেছে, লোকজন জড়ো হয়েছে। নাসির যেন বোবা হয়ে গেল। কিছুদিন ধরে দেখতো বোনের মুখটা কালো, কথা বেশি বলে না, কাছে গেলেই মাথায় হাত বুলিয়ে দিত, কিছু জিজ্ঞাসা করলে বলতো না। চোখের সামনে যেন নাসিরের কিয়ামত হয়ে গেল। গ্রামবাসীরা বুঝতে পেরেছে এটা কার কাজ, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে তো আর কেউ কথা বলতে পারবে না। দুপুর হয়ে গেছে, একটা পুলিশও আসলো না। কজন আমিন মিয়াকে গোসল করালো, তারপর কিছু মহিলা রুনাকে গোসল করালো। সব কিছু খুব দ্রুত করা হচ্ছে। পাশাপাশি 2টো কবর ঘোরালো হলো। আগে আমিন মিয়া, তারপর রুনার জানাজার নামাজ হলো। বাড়ির উঠানের পাশে যে নারিকেল গাছ আছে তার পাশে দুজনকেই কবর দেওয়া হলো। সবাই তো সামাজিক দায়িত্ব পালন করে চলে গেল। নাসির যাবে কোথায়? ক্ষুধা লাগলে তো এখন আর কেউ রান্না করবে না। মাথার ছায়াও তো কবরে শাহিদ হয়ে গেছে। পুরো একদিন নাসির কবরের পাশেই দাঁড়িয়ে থাকলো। এর মধ্যে 1000 বার আপা আপা করে ডেকে ফেলেছে। আপা তো আর উত্তর দেয় না। ক্ষুধা লেগেছে, সে করবে কি নাসির জানে না। বোনের কবরের কাছে মাথা নিয়ে সে বলল। আপা, তোমার কষ্ট হইতেছে না? তোমার কষ্ট আমি দূর কইরা দিমু, তুমি চিন্তা কইরো না, খুব তাড়াতাড়ি দূর কইরা দিমু। একা একা বসে আছে নাসির।
রুনার কাপড় চোপড় সব টেবিলের পাশে পড়ে রয়েছে। বোনের বই খাতা উল্টে পাল্টে দেখছে নাসির। 4 দিন ধরে ঘুম নেই, মাথা প্রচন্ড ব্যথা করছে। চারদিকে চেয়ে দেখে নাসির সবাই কত খুশি। তার সহপাঠীরা স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে। মানুষজন আগের মতোই কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েছে, বাজার করছে, সবকিছু আগের মতো চলছে। এদিকে তারিক বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। একজন বলল, পক্ষীটারে একেবারে মেলে ফেলা ঠিক হয়নি রে, জিনিস ভালো ছিল। ভালো মানে কি? একদম রসগোল্লা ছিল। ভালো হয়েছে, মেয়েটার দিমাগ বেশি ছিল। একটা রিক্সাওয়ালার মেয়ে হয়ে বলে কি বিয়ে না করতে পারলে যেন সামনে না যায়। চিন্তা করেছিস কত বড় স্পর্ধা? চেয়ারম্যানের নির্বাচন কদিন পরে শুরু হবে। ক্ষমতার অটুক থাকতে তারিকের বাবা চিন্তা করতে লাগলেন কি করা যায়। খুব খোঁজ পেলেন এক শিল্পপতি সৈয়দ মোয়াজ্জেম। তিনি গ্রামে আসলেন না, লন্ডনে বসবাস। তার একটি মেয়ে আছে, নাম শেলি। শেলি লেখাপড়ে খুবই খারাপ, কিন্তু দেখতে সুন্দরী না হলেও চেয়ারম্যান সাহেবের কিছুই যায় আসে না। কোনোভাবে সৈয়দ সাহেবের সঙ্গে একটা সম্পর্ক করতে পারলে তার আসরে আর কেউ বসার সাহস পাবে না, কারণ তখন সৈয়দ সাহেব তো নিজেই বেয়ারকে পরাজিত দেখতে পারবে না। অটলে টাকা পয়সা তার, আর টাকা হলে জগতে সবই সম্ভব। টাকা দিয়ে গরু কেনা যায়, ছাগল কেনা যায়, জমি কেনা যায়, এমন মানুষও কেনা যায়। সৈয়দ সাহেবের কাছে প্রস্তাব পাঠানো হলো। কোনো বিশেষ কারণে তিনি গ্রামের বাড়িতে এসেছেন। এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাইল না তারিকের বাবা লতিফ জামান। প্রস্তাব পেয়ে সৈয়দ সাহেব ছেলের ব্যাপারে খোঁজ নিলেন। সবাই এমনিতে তো খুব ভালো জানে তারিককে। তিনি রাজি হলেন। চেয়ারম্যান বিয়েটা যেন জলদি হয় সে প্রচেষ্টায় চালালেন, এবং তিনি সফলও হন। নির্বাচনের কিছুদিন আগে বিয়ের আয়োজন করা হলো শিল্পপতির মেয়ের সঙ্গে চেয়ারম্যানের ছেলের বিয়ে। বোঝাই যায় তো কত জমজমাটপূর্ণ হবে বিয়েটা। চেয়ারম্যানের বাড়ি থেকে সৈয়দ সাহেবের বাড়ি প্রান্ত লাল নীল হলুদ বাতি জ্বলছে। স্কুলের মাঠ প্রাঙ্গে প্যান্ডেল করা হলো, হাজার হাজার অতিথিকে দাওয়াত করা হলো, ঢাল বাজানো হলো, নাচ গান হলো, আনন্দ উল্লাসে সবাই মেতে উঠলো। বিয়ে ততক্ষণে পড়ানো হয়ে গেছে, কবুল বলে ফেলেছে বরকন্যা দুজনেই। এখন মালা অদল বদলের পালা। মঞ্চে তারিকের পাশে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। সেকে কেউ খেয়াল করেনি। ভদ্র পোশাকে সবাই ভেবেছিল হয়তো বর বা কন্যার পক্ষে কেউ। ছেলেটার হাতে একটা কাঁচের বোতল, মদের বোতল। কেউ বিয়ার বলে চালিয়ে দেয়। কিছুক্ষণ আগে সে পুরো বোতল খেয়ে শেষ করেছে। তারিকের হাতে একটি মালা দেওয়া হলো, সবাই হাত তালি দিচ্ছে। যেই না তারিক মালাটা শেলির গলায় পরাতে যাবে, সঙ্গে সঙ্গে পাশে থাকা ছেলেটা হাতের বোতল আরেকটা বোতলের সঙ্গে সংঘর্ষণ করলো। বোতলটা দুভাগ হয়ে গেল। সবাই সামনে কাঁচের বোতলটা তারিকের পেটে ঢুকিয়ে দিল। না, সে ঢুকে দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করেনি, বরং পরপর 3 বার ঢুকিয়েছে এবং বের করেছে কাঁচের বোতলটা। তারিক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। ছেলেটা ঠায় দাঁড়িয়ে থাকলো। কেউ ভাবেনি এমন কিছু একটা হতে চলেছে। ছেলেটাকে চেয়ারম্যান সাহেব তখনই খুন করতে চেয়েছিলেন, কিন্তু জনগণের সামনে খুন করে খুনি সাজার কোনো প্রয়োজনে মনে করলেন না। পুলিশের কাছে তুলে দিলেন। তিনি এই ছেলেটাকে থানাতেই খুন করবেন বলে ঠিক করলেন। ছেলেটার ভয় পাওয়ার কথা, কিন্তু না, সে ভয় পাচ্ছে না। জেলের ভিতরে সে হাস্য উজ্জ্বল। অফিসার জিজ্ঞাসা করলো, তোর সাহস তো কম না? একদিন আগে যে মারা গেল রিক্সাওয়ালা আমিনের ছেলে না তুই? স্যার, আমি আমার ফরজ কাম করছি, আর ফরজ কাজ করতে সাহস লাগে না। অফিসার বড় বড় করে বলল, তোর কি জানের মায়া নেই? কালকে সূর্য দেখতে পাবি বলে তো মনে হচ্ছে না। ছেলেটা আবার বলল, মৃত মানুষ ভয় পায় না, ভয় পায় তো তারা যারা বেঁচে আছে। অফিসার আর ছেলেটার সাথে কথা বাড়ালো না। রাত 3টে বাজে চেয়ারম্যান সাহেব থানার উদ্দেশ্যে রওনা দিল। অফিসারের রুমে গিয়ে বললেন, অফিসার পাশের অপরাধীদের রুমে গিয়ে দেখলো ছেলেটা নেই। মানে নেই। তাকে থানার কোথাও খুঁজে পাওয়া গেল না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিছু মানুষ আছে ঝড় বৃষ্টিতেও সিগারেট খাওয়া বন্ধ করে না। রাশেদ তাদের এই একজন।
ঝিনুকের মন খারাপ, মা বাবা কেউই নেই দুনিয়াতে। তার একটা ভাই ছিল, সেও গুম হয়ে গেল। আরও বেঁচে আছে কি না ঝিনুক জানে না। রাশেদ বলল, চিন্তা করো না ঝিনুক, আমার মনে হচ্ছে হাসান ভাই বেঁচে আছে। ঝিনুক ভারী গলায় বলল, 1 মাস হয়ে গেল, এখনো কোনো খোঁজ পেল না পুলিশ। আজ না হয় কাল পাবে, তুমি চিন্তা করো না। ঝিনুক চুপ থাকলো। শেষবার হাসানের সঙ্গে ঝিনুকের দেখা হয়েছিল বাণিজ্যিক মেলায়। দুজনেই অনেক কিছু কিনেছিল। এই যে আলমারি, সোফা সহ নানান আসবাবপত্র বাসায় সেদিনে কেনা। এরপর আর ব্যস্ততার কারণে দেখাই হয়নি। হাসান গুম হয়ে যাওয়ার পরে ঝিনুক আর অফিসে যায়নি, রাশিদও যায়নি। হঠাৎ খেয়াল করলো ঝিনুককে। আচ্ছা, তুমি যে অফিসে যাচ্ছ না, অনেক দিন হলো চাকরি আছে না চলে গেছে? আমি আমি তোমাকে ইংলিশে একটা কথা বলছি ঝিনুক, আই ডোন্ট কেয়ার। তোমার এই অবস্থাতে আমি অফিস করব। ঝিনুক দুঃখের মাঝে হাসলো। কফি খাবে? খাওয়া যায়, তার আগে আলমারি থেকে আরেক প্যাক সিগারেট বের করে দাও। এখন আর নিচে গিয়ে সিগারেট আনতে ইচ্ছে করছে না। ঝিনুক কফি বানাতে রান্নাঘরে ঢুকলো। এর মাঝে কে যেন দরজায় ঠক ঠক করছে। রাশেদ দরজা খুললেও একটা বৃদ্ধ লোক, গায়ে লুঙ্গি আর পুরনো শার্ট পরা, গলায় গামছা ঝোলানো। কাকে চাই? ঝিনুক নামের মহিলা এই বাসায় থাকে না। ঝিনুক নামের কোনো মহিলা থাকে না, একটা মেয়ে থাকে। ভেতরে আসুন। রাশেদ জিজ্ঞাসা করলো না কি কাজে এসেছে। লোকটা দাঁড়িয়ে থাকলো। ভেতরে এসে বসুন না। বৃদ্ধা লোকটা ভেতরে এসে আবার চোপায় বসছেন না। রাশেদ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, চাচা, আপনি সোফায় বসলে কোনো অপরাধ হবে না, কোনো জরিমানাও হবে না। আপনি বসুন। হাতে কফির কাপ নিয়ে রান্নাঘর থেকে বের হলো ঝিনুক। লোকটাকে দেখেই বলল, আরে আপনি কি মনে করে? কফির কাপটি রাশেদের হাতে দিল ঝিনুক। লোকটা উত্তর দিল, ম্যাডাম, আপনি তো আর অফিসে যান না, আপনার সাথে দেখাও হয় না। হ্যাঁ, অনেক দিন যাবৎ যাওয়া হচ্ছে না। তা আপনার খবর কি? প্রতিদিন এই লোকটা ঝিনুককে অফিসে পৌঁছে দেয় এবং নিয়ে আসে। খবর ভালো না ম্যাডাম, আমার মেয়ের রুনা হসপিটালে। পেটে খুব ব্যথা। ডাক্তার বলেছে অপারেশন না করলে বাঁচবে না। 5 লাখ টাকা লাগবে। আমি তো আর 5 লাখ টাকা জোগাড় করতে পারবো না। মেয়েটা মারা যাবে। আপনি আমার মেয়েকে কলেজে ভর্তি আর খরচের জন্য কিছু টাকা দিয়েছিলেন, টাকাগুলো ফেরত দিতে এসেছি। একটানা কথাগুলো বলল লোকটা। রাশেদ বলল, আরে, আপনি তো লোক ভালো না, মাত্র 5 লাখ টাকার জন্য আপনার মেয়ে মারা যাবে নাকি? সাহেব, কোনো বাপই তার মেয়েকে হারাতে চায় না, আমিও চাই না, কিন্তু আমি এখন অসহায়। পরপর ঝিনুক বলল, এই মুহূর্তে আপনার টাকা খুব দরকার, আর আপনি কিনা টাকা ফেরত দিতে এসেছেন? হ্যাঁ, কারণ আমার মেয়ে মারা যাওয়ার পর আমি আত্মহত্যা করব। অহেতুক এই টাকাগুলো নষ্ট হবে। আপনার মেয়ে কোন হাসপাতালে ভর্তি আছে বলে সোজা বের হয়ে যান। পপুলার হাসপাতালে, বেড নাম্বার 11। বলে লোকটা আসলেই বের হয়ে গেল। ঝিনুক রাশেদের দিকে তাকিয়ে বলল, লোকটার মনের অবস্থা তুমি বুঝতে পারছো? এভাবে কেউ কথা বলে? তোমার কাছে কত টাকা আছে? আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে। চাকরি ছেড়ে ব্যবসা করব, সেই চিন্তা করে জমাচ্ছিলাম। আর তোমার জন্য সোনার নেকলেস কিনবো বলে। যদিও আমার ইচ্ছে ছিল তুমি যখন মা হবে তখন দিব, এর আগে না। ঝিনুকের জবাব, আমার কাছে তো এত টাকা নেই, ঘরের সব জিনিসপত্র কিনলাম না। আচ্ছা, এখন আমি 5 লাখ টাকা লোকটাকে দিব। তুমি মা হওয়ার পরে আর সোনার নেকলেস পাচ্ছ না। তাছাড়া এই জন্য আমাদের এই বাসাটাও ছাড়তে হতে পারে। রাশেদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো ঝিনুক। সে যেন স্তব্ধ হয়ে গেছে, অস্ত্রশুদ্ধ হয়ে গেল সে। তুমি আমাকে ক্ষমা করে দিও রাশিদ, আমি আসলেই তোমাকে বুঝতে পারিনি এতদিনে। তোমার মনটা খুব বড়। রাশেদের বুকে মাথা গোজালো ঝিনুক। আবার বলল, আমার কিছুই লাগবে না রাশিদ, তুমি শুধু পাশে থেকো সারা জীবন। রাশেদ হেসে ফেলল। এসব কথা বলে আর আমার মন খারাপ করে দিও না। এরকম শক্ত শক্ত কথা আমার ভালো লাগে না। আর কফিটা একদম ভালো হয়নি। সিগারেটের কথা বলেছিলাম, তুমি ভুলে গেছো? আবার বানিয়ে নিয়ে আসি।
না, পরে কফি খাবো। এখন আলমারি থেকে এক প্যাকেট ভ্যানসন সিগারেট বের করো। সিগারেটের প্যাক আলমারিতে কেউ রাখে? ঝিনুক মুখের উপর মানা করে দিল। না, এখন কোনো সিগারেট হবে না। এখন আমি তোমাকে চুমু খাবো। সিগারেট খাওয়ার পরে তোমার মুখ থেকে কি বাজে গন্ধ আসে জানো? রাশেদ কথাটা একদম মেনে নিল না। দুনিয়ার মানুষ সিগারেট খায়, তাদের বউ কি চুমু খায় না? আচ্ছা শোনো, আমি সিগারেট খাওয়ার পরে ভালো করে দাঁত ব্রাশ করে আসবো। দরকার পড়লে সুগন্ধি ঢেলে দিব গলায়। তাও এখন এক প্যাকেট ভ্যানসন আমার চাই। ধুর, বলে ঝিনুক আলমারির চাবি খুলে এক প্যাকেট বেসন রাশেদের হাতে দিল। রাশেদ খুশি হয়ে গেল। আলমারিতে সিগারেটের প্যাকেট এমনি এমনি তালা দিয়ে রাখে না ঝিনুক। রাশেদের মাঝে রাতে ঘুম ভেঙে যায়, তখন সিগারেট না খেলে আবার ঘুমাতেই পারে না। কিন্তু বাসায় সিগারেট না থাকলে সে বেরো হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায়। রাত জেগে থাকলে সকালে অফিস যেতে হয় সমস্যা। জরুরি পরিস্থিতি সামাল দিতে আলমারিতে সিগারেট রাখা, কিন্তু ইদানিং রাশেদ সবসময় আলমারির দিকে নজর দেয়। এবার শেষ হয়ে গেলে আজ সিগারেট এনে রাখবে না, মনে মনে প্রতিজ্ঞা করলো ঝিনুক। রাশেদ একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে। ঝিনুক খুব আন্তরিক হয়ে জিজ্ঞাসা করলো। আচ্ছা, আমি তোমাকে কেন বিয়ে করলাম বলো তো? রাশেদ জবাব দিল। মেয়েরা বিয়ে করে না, বসে, এটাও আরেক কথা। আর তুমি আমাকে বিয়ে করেছো কারণ আমি অগোছালো, অলস। মেয়েরা গোছালো ছেলেদের পছন্দ করে। তার মানে কি গোছানো ছেলেরা বিয়ে করে না? তাদের কোনো মেয়ে পছন্দ করে না? কেউ পছন্দ করে না বলেই যে অপছন্দ করে তাও না। আচ্ছা, এসব হিসাব বাদ দেই। তোমার কপালে আমি ছিলাম, তাই আমাকে বিয়ে করেছো। তুমি সিগারেট কেন খাও বলো তো? তুমি 10 বছর আগে মারা যাবে, আর আমাকে সেই 10টা বছর একা একা কাটাতে হবে। রাশেদ সিগারেট রেখেই বলো। আবার শক্ত শক্ত কথা। চলো আজকে আমরা রুটি বানাবো। আমরা মানে আমি রুটি বানাবো, তুমি সাহায্য করবে। রাতের বেলা কেউ রুটি খায়? আমার ভালো লাগছে না। তোমার কি ভালো লাগে আমি জানি। বলে ঝিনুককে কোলে নিল রাশেদ। ঝিনুক মুচকি হাসলো। রাশেদ রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে ঝিনুককে কোলে করে। বাসায় খাবার থাকে না নাকি? ঝিনুক অবাক হয়ে বলল। কেন? তুমি যে দিন দিন শুকনা হয়ে যাচ্ছ, বাচ্চাদের থেকে ওজন কম তোমার। আমি তো কম খাই না, ওজন কেন বাড়ে না? এবার নামিয়ে দেই। আমার তো বাচ্চাদের থেকেও ওজন কম, আর একটু রাখলে তোমার সমস্যা হবে বলে মনে হচ্ছে না। রাশেদ মুচকি হেসে ঝিনুকের কপালে চুমু খেলো। এরই মাঝে কে যেন দরজার ওপাশে থেকে ডাকছে। ঝিনুকা ঝিনুকা রে। ঝিনুকের ভাই তাকে ঝিনুক ঝিনুক করে ডাকতো। সে এই ডাক শুনে তড়িঘড়ি করে নেমে গিয়ে দরজা খুলল। কেউ নেই। ঝিনুক দরজা খুলে দেখলো কেউ নেই। কিছু ভুল শুনেছে সে, হয়তো হাসানের কথা সারাক্ষণ ভাবছে বলে এমনটা হচ্ছে। পরে ঘুম থেকে উঠে গেল রাশেদ। ঝিনুক এখনো ঘুমাচ্ছে। ঝিনুক উঠো, হাসপাতালে যাবে না? হাসপাতালের কথা শুনে ঝিনুক উঠে বসলো। দাঁত ব্রাশ করতে করতে রাশেদ আবার বলল। আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি হতে পারে, ছাতা সাথে নিও। আমি একা যাব, তুমি যাবে না? রাশেদ মাথা নাড়ালো। ব্যাংক হয়ে পপুলার হাসপাতালের 11 নাম্বার চেম্বারে গেল দুজন। রোগীর অবস্থা খারাপ। ডাক্তার বলল। আপনারা কারা? রাশেদ জবাব দিল। আমি রুনার বড় ভাই। টাকা জমা হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি অপারেশন শুরু করুন। ডাক্তাররা অপারেশন শুরু করলো। অনেক মানুষ সামনে পানি পান করে, আবার অনেক মানুষ পানির মতো মানুষ খুন করে। তাদের জন্য ফারাজ অপরাধ জগতে নামটা বেশ জনপ্রিয় লাভ করেছে। বুকে পাহাড় সহ সাহস, বুদ্ধিতে সুদর্শন, সময় জ্ঞান আর অস্ত্র চালাতে অতিশয় পরিপক্কতা থাকার কারণে ফায়াজ নামটা কারো কাছে আশ্রয়ে, তেমনি কারো কাছে নামটা শুধু জমদুদের মতো। জানলার পাশে ছিটে বসে সিগারেট টানছে ফরাজ। হঠাৎ এক মেয়ে এসে পাশে বসলো, গা ঘেঁষে। ফারাজ মেয়েটার দিকে তাকালো। লম্বা চুল, কপালের টিপ আর গাল ভরা হাসি। সে যত সুন্দরী হোক ফারাজের কিছু যায় আসে না। ইশারা করলো সরে বসতে মেয়েটাকে। মেয়েটা হালকা সরে বসে বলল। আমি পায়েল, ঢাকা যাচ্ছি। আপনি?
ফারাজ উত্তর দিল না, আনমনে সিগারেট টানতে টানতে শুরু করলো। মেয়েটা আবার বলল, কেউ নাম জিজ্ঞেস করলে নামটা বলতে হয়, ভদ্রতা জানে না নাকি? ফারাজ আবার মেয়েটার দিকে তাকালো, এবার চোখে রাগ। এই মুহূর্তে মেয়েটার জায়গায় কোনো ছেলে থাকলে তার খেলা শেষ করে দিত, কিন্তু মেয়ে মানুষ দেখে কিছুই বলল না। মেয়েটা এইরকম চাহনি দেখেই বলল, বাপরে কি ভয়ঙ্কর চোখ! আচ্ছা, আপনার চোখ মার্বেলের নাকি আগুনের? ফারাজ বুঝতে পারলো মেয়েটা বকবকানি স্বভাবের, এবার উত্তর দিল। বারুদের চোখ। আপনার সমস্যা আছে? মেয়েটা মাথা নাড়ালো। আপনি দেখছি কথাও বলতে পারেন। আমি তো ভাবলাম কোনো বোবার সাথে সিট পড়লো, ভ্রমণটাই যাবে প্রাণসে। যাই হোক, আমি পায়েল, ঢাকা যাচ্ছি। আপনি? ফারাজ। মেয়েটা নাক উঁচু করে বলল, ফারাজ? আগে পিছে কিছু নেই? নামটা তো সুন্দর, কিন্তু আপনার স্বভাবের সাথে মিলছে না। ফারাজের ইচ্ছা হলো মেয়েটার গালে একটা থাপড় মারতে, আবার নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেয়ে মানুষ বলে, আপনাকে একটা কথা বলি? ফারাজ সরাসরি মানা করলো। না। আচ্ছা তাহলে শুনুন, আমার না ছোটবেলা থেকেই স্বপ্ন ট্রেনে করে যাচ্ছি, পাশে কোনো চমৎকার সুদর্শন ছেলে বসবে, তার সাথে আমার আলাপ হবে, নেমে যাওয়ার আগে নাম্বার আদান প্রদান হবে। এই জন্যই আমি সব সময় গ্রাম থেকে ট্রেনে করে ঢাকায় আসি। মেয়েটার বকবকানিতে ফারাজের কান নেই। আপনি কি শুনছেন আমি কি বলছি? না। আচ্ছা তাহলে শুনুন, তারপর হয় কি জানেন? পাশে বড় বড় লোক বসে, ছোট বড় মেয়ে বসে। কয়েকবার সেই রকম ছেলে বসেছিল, কিন্তু ওরা বিবাহিত ছিল। আমার কপালে যে কি দুঃখ, বয়স তো আর কম হলো না, একটা প্রেমও জুটলো না। ফারাজের হাসি পেল মেয়েটার কথা শুনে, কিন্তু কথায় কোনো আগ্রহ দেখালো না। আচ্ছা, আমি কি দেখতে ভালো না? ফারাজ উত্তর দিল না। আমি জানি আমি দেখতে ভালো, আপনি একটু বলুন, বিবাহিত না তো? ফারাজ এবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, কি করলে আপনার মুখ বন্ধ হবে? আমার বকবক একদম পছন্দ হয় না। মেয়েটা হাত তাড়ে দিল। ফারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখানে হাততালি কি বললাম? এই যে বললেন আপনার বকবক পছন্দ না, আমি এমনটা চেয়ে আসছি। আমি বকবক করব আর সে সহ্য করে যাবে। আপনি আমার জন্য একদম ঠিক আছেন। ফারাজ বিরক্ত হলেও সিটটা থেকে উঠতে চাইছে না। ট্রেনে মানুষের ভিড়, জানলার পাশে সিট পাওয়া যাবে না। মেয়েটা আবার বলল, আপনার প্রেমিকা নেই তো আবার? আমার মনে হচ্ছে না আছে। মেয়েরা রাগী ছেলেদের পছন্দ করে, কিন্তু অতি রাগী ছেলেদের না। ফারাজ আবার বলল, আপনি চুপ করবেন? মেয়ে মানুষদের লজ্জাশরম বলতেও তো কিছু থাকে নাকি? মেয়েটা সেট করে উঠল। গরম পাতিলে তেল ঢালা হলো। এই দেখুন, লজ্জা শরমের কথা বলবেন না। আপনি আমার একটা আঙুলি ধরে দেখুন, আমি লজ্জায় একেবারে বেঁকে বেঁকে নিচে পড়ে যাব। আমার লজ্জা এমনি উচ্চতায়। ফারাজের রাগও হচ্ছে, হাসিও পাচ্ছে। এইরকম অদ্ভুত কোনো মেয়ের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি। চুপ করে বসে থাকুন, একদম বিরক্ত করবেন না। মেয়েটা হেসেই বলল, জানেন না, বাচ্চাদের যে কাজ করতে মানা করা হয় তারা সে কাজই বেশি করে, আর করতে দিলে আর করার আগ্রহ থাকে না। তাই আপনার আমাকে মানা করা উচিত না। ফারাজ মনে মনে ভাবছে, এই মেয়ে যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাদের মানুষ কি বলবে? বাচ্চাদের 4 গুণ সে, একে বাচ্চা বলা যায়। কথা কম বলেন নাকি ভাব নিচ্ছেন? কথা কম বলা ভালো, ভাবও নেন, সমস্যা নেই, কিন্তু সব কিছুর সীমাবদ্ধতা আছে। আপনি কি মানুষ না বাচাল? এটা এবারও হেসে বলল, আমি মানুষ, আমার নাম পায়েল। নামটা সুন্দর না? বড় মামা রেখেছে। বড় মামা 3টা ছেলে 2টা মেয়ে। ছেলেরা সব বিয়ে করে নিয়েছে। জানেন, মামা না অনেক কষ্ট পেয়েছে। ছেলেরা সব বউ নিয়ে আলাদা হয়ে গেছে। 2 মেয়েই এখন মামা মামিকে দেখছে। ছেলেরা এমন কেন? ফারাজ জবাব দিল, ওনার ছেলেরা কি ছেলেদের বিয়ে করেছে? তাহলে মেয়েরা এরকম কেন করে? বাহ, আপনি তো কথা বলায় বেশ পাকা। বললেন না তো আমার নামটা কি সুন্দর? বান্দর। ফারাজ ভেবেছিল বান্দর বলার পরে বুঝি মেয়েটা একটু অপমানিত বোধ করবে, কিন্তু না। ঠিক তাই, আমিও জানি
আমার নাম খুব সুন্দর। আমি কিন্তু সুন্দর সুন্দর কবিতাও লিখতে পারি। শোনাই দু একটা? না। আচ্ছা তাহলে শুনুন, এই কবিতাটা আমাকে নিয়ে লেখা। নাম আমার পায়েল, কোনো ছেলেই করতে পারলো না ঘায়েল। উঠতে ইচ্ছে করে যেমন ওরে দোয়েল, বিয়ের পরে বরের মাথা করে দিব কদবেল। সুন্দর না কবিতাটা? ফারাজ পেটের ভিতরে হেসে দিল। এটা কবিতা না অন্য কিছু। মেয়েটা আবার বলল, আপনাকে নিয়েও একটা কবিতা এসে গেছে মাথায়, বলি? দয়া করে আর না। ঠিক আছে তাহলে শুনুন। ভারী ভারী মুখ, নাম তাহার ফারাজ। দিবস রজনী নাই, করে শুধু অকাজ। 7 রাজ্যের রাগ, তাহার মুখে বিরাজ। দারুণ হচ্ছে না? আমি জানি দারুণ হচ্ছে। আচ্ছা আপনি করেন কি? কোথা থেকে এসেছে এই মেয়ে? এত কথা কেন বলে? অনেক প্রশ্ন জাগলো ফারাজের মনে। ঘোড়ার ঘাস কাটি। মেয়েটা এবার শান্ত গলায় বলল, কি চমৎকার! মানে সত্যি আপনি ঘোড়ার ঘাস কাটেন? আজকাল এমন হাবাগোবা ছেলে আর পাওয়া যায় না। একবার চিন্তা করে দেখেন, আপনি সারা দিন বনে বনে ঘোড়ার ঘাস কাটলেন, প্রচণ্ড ক্লান্ত আপনি, ঘেমে একাকার। বাড়িতে এলেন, আমার আঁচলটা দিয়ে আপনার কপাল মুছে বললাম, ইস আমার জামাইটা কত কষ্ট পাচ্ছে আজকে, হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত দিচ্ছি। তারপর আপনি খেতে বসলেন, আমি হাত পাখা দিয়ে বাতাস করছি আপনাকে। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি খাও নাই ময়নার মা? আমি উত্তর দিলাম, আপনার খাওয়াই তো আমার খাওয়া। আপনি মানলেন না, নিজের হাতে আমার মুখে লঙ্কা তুলে দিচ্ছেন, আমি আপনার হাতে ছোট ছোট কামড় দিচ্ছি। উফ কি দারুণ হবে না? ফারাজ দীর্ঘশ্বাস ছেড়েই বলল, আমার মাথা ব্যথা করছে এখন। এই কথা শুনে মেয়েটা নিজের ব্যাগ থেকে এক পাতা প্যারাসিটামল বের করে বলল, এই নিন প্যারাসিটামল খেয়ে নিন। পানি আছে আপনার কাছে? না থাকলেও সমস্যা নেই, আমার কাছে আছে। নাস্তা করেছেন তো? নাস্তা না করলেও সমস্যা নেই, আমার কাছে পাউরুটি আর কলা আছে, ট্রেনে ওঠার আগে নিয়েছিলাম, আমার আবার ক্ষুধা লাগে বেশি। ফারাজ ভারী গলায় বলল, আমি আপনাকে বলেছি প্যারাসিটামল দিতে। ও মা, তো আমার মাথা ব্যথা করছে, এই কথা কে বলল? আপনি চুপ করলে তো হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, আমি পুরোটা সময় ধরে পক পক করতে পারবো। ফারাজ চোখ বন্ধ করলো। এই মেয়ের সাথে আর কথা বলবে না। কানে হেডফোন লাগিয়ে রাখলো। গানের শব্দ বাড়িয়ে কানে গোজালো। এরই মাঝে হাতে খেয়ে যেন চিমটি কাটলো। ফারাজ চোখ খুলতেই মেয়েটা বলল, আপনি তো মানুষ মহা খারাপ, পাশে সুন্দরী একটা মেয়ে রেখে ঘুমাচ্ছেন। আমার চোখ, আমার মুখ, আমার ঘুম, আমি ঘুমাবো, আপনার এতে সমস্যা কি? মেয়েটা আবার হেসে বলল, আমার সমস্যা? আমার কোনো সমস্যাই নেই, হাতের নখ কাটলাম তো আজকে, তাই আপনাকে চিমটি কাটলাম। চিমটি লাগছে বেশি? ফারাজ এবার রেগে গিয়ে বলল, কোন দেশের মেয়ে আপনি বলুন তো, এত পকপক কেউ করে? এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার দেশের বাড়ি নিকলিতে। নিকলি চেনেন? কিশোরগঞ্জ জেলার একটি উপজেলার নাম নিকলি। স্থানীয় কক্সবাজার বলি আমরা নিকলিকে। ফারাজ এবার আগ্রহে নিয়ে বলল, নিকলি? নিকলি মেয়েরা এভাবে কথা বলে? না, এভাবে কথা বলে না, কিন্তু আমি ট্রেনে উঠলেই আইছুননি, যাইবেননি, খাইবেননি এইসব ভুলে যাই। আবার গ্রামে গেলে উগার তল, বাইন মাছ, হুটকি, বাছুন এগুলো ছাড়া এভাবে কথা বলতে পারি না। ফারাজ মাথা নাড়ালো, আর কথা বাড়ালো না। মেয়েটা নিরসভাবে আবার জিজ্ঞাসা করলো, আমি কি করি জানতে চাইবেন না? না। আচ্ছা তাহলে শুনুন, আমার বাবার নাম লতিফ জামাল, সাবেক চেয়ারম্যান নিখলি ইউনিয়নের। আমি খালামণির বাসায় থাকি বনানীতে, পড়ালেখায় বজার মা। আর বাবা বলছে ডাক্তার না হতে পারলে বিয়ে দিবে না। আছি বড় চিন্তায়। আমি তো জানি আমার দ্বারা ডাক্তার হওয়া সম্ভব না, বিয়েটাও বুঝি আমার আর করা হলো না। এটুকু বলে মেয়েটা থামলো, যেন মনটা খারাপ হয়ে গেছে। ফারাজের হাসি পেল এই অবস্থা দেখে। আবার মেয়েটা বলল,
সাহসী কোনো ছেলেই পাচ্ছি না যে বাবার কাছে আমার কথা গিয়ে বলতে পারবে। আর ভালো লাগে না জানেন, এবার মনে হচ্ছে সাহসী ছেলে পেয়ে গেছি। আচ্ছা, আপনার সাহস আছে তো? না, আমি একদম ভীতু। তাছাড়া আমি আপনার বাবার কাছে কেন যাব? ফারাজ বলল, ও মা, পালিয়ে বিয়ে করব নাকি? না না, পালিয়ে বিয়ে করা যাবে না। পালিয়ে বিয়ে করলে অনেক ঝামেলা, বিপদে পড়লে কেউ সাহায্য করতে চায় না। আর পারিবারিকভাবে বিয়ে করলে আমার বাবার কাছে আপনার যেতে হবে না। আমি মেয়ে মানুষ হয়ে কিভাবে বলবো? ফারাজ এবার পকেট থেকে পিস্তল বের করে হাতে রাখলো। ভাবলো পিস্তল দেখে যদি এই মেয়ে ভয় পায়। আশেপাশে লোকজন ইতিমধ্যে স্তব্ধ হয়ে গেছে, কিন্তু মেয়েটা বলল, বাহ, পিস্তলটা সুন্দর তো। খালামণির ছেলেটা না গোলাগড়ি অনেক পছন্দ করে, আমাকে দিয়ে দেন, ওর জন্য নিয়ে যাই। ওর নাম আকিব। ফারাজ এবার অসহায়ের মতো বলল, এটা খেলনা পিস্তল মনে হচ্ছে। এটা একবার ট্রিগার চাপা মানে একটা মানুষকে কেয়ামত দেখানো, আর সেটা আপনি ছেলেটার জন্য নিতে চাচ্ছেন? পায়েল আরও তেড়ে বলল, নিলে সমস্যা কি? সে কি ছেলে না? তার কি ট্রিগার চাপতে ইচ্ছে হয় না? ফায়াজ নিজের মাথায় হাত দিয়ে বলল, আপনি যদি আর একটা কথা বলেন না, আমি নিজের মাথায় গুলি করতে বাধ্য হব, সাথে আপনার মাথায়ও। মেয়েটা এবার ভয় পেয়ে বলল, হায় হায়, কি বলে? এখনো বিয়েই করিনি, বউ সাজা বাকি, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যাওয়া বাকি, এখনই মারা গেলে হবে নাকি? আমি চুপ, আপনি পিস্তল পকেটে ঢোকান। একেই বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা একটু তেড়া করতে হয়। কিন্তু না, কিছুক্ষণ পর আবার মেয়েটা বলল। একটা ঝামেলা হয়ে গেছে। ফারাজ ভাবলো মেয়েটা বুঝি কোনো বিপদে পড়েছে। কি ঝামেলা? এভাবে যদি আপনার সাথে সব সময় পিস্তল থাকে তাহলে তো আমি অল্প বয়সেই শেষ। আমার তো খালি ঝগড়া করতে মন চায়। ফারাজ এবার উঠে দাঁড়ালো, ট্রেন থেকে নেমে যাবে। ষোলোটা ট্রেন থেকে নামা তার কাছে তেমন কিছু না। মেয়েটা বলল, আরে কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়ি। শ্বশুরবাড়ি বউ ছাড়া গেলে মজা আছে? আমিও আসছি। খবরদার, আর এক পা সামনে বাড়ালে আমি গুলি করব। আচ্ছা, নাম্বারটা নিয়ে যান কমপক্ষে। আমি আপনাকে পরে পাবো কোথায়? ফারাজ এসব কথার উত্তর না দিয়ে ট্রেনের পিছন দিকে গিয়ে একটা সিট ফাঁকা পেল। খুব অবাক হলো সে, এত মানুষ দাঁড়িয়ে থাকতে সিট ফাঁকা কেন? যে কারণেই হোক সে বসে পড়ল। বসার সাথে সাথে কে যেন বলল, আমি যদি ঘুমিয়ে আপনার কাঁধে ঢলে পড়ে যাই তাহলে আবার গুলি মেরে দিবেন না। ফারাজ বাম দিকে ফিরে দেখলো সেই মেয়েটাই। কিভাবে কি? আর সে মেয়েটার থেকে পালানোর চেষ্টা করলো না, বলল, ঘুমান, কাঁধে ঘুমান, বুকে ঘুমান, নেন হাত ধরেন, আরো কিছু করবেন? মেয়েটা ব্যাগ থেকে কলা আর পাউরুটি বের করে বলল, আগে পাউরুটি আর কলা খাবো, খালি পেটে ভালো ঘুম হয় না। মেয়েটা ঠিক করে খেতে শুরু করলো। আপনার ক্ষুধা লাগেনি? আবার না বলবেন না পাউরুটিতে বিষ নেই, খেলে কিচ্ছু হবে না। ফায়াজ কিছু বলে না। না খেলে নাই, খালামণি বলে খাওয়ার সময় মানুষকে দুইবারের বেশি সারতে নেই। সে পাউরুটি আর কলা খেয়ে ঠিক ঘুমিয়ে পড়লো। ধীরে ধীরে হেলে ফায়াজের কাঁধে পড়লো। মেয়েটার মাথা ফায়াজের কাঁধে পড়ার সাথে সাথেই খিঁচানো হলো ফায়াজের। সে এর আগে কোনো মেয়েকে এরকম সুযোগ দেয়নি, না নিজে চেয়েছে। রাত কাটাবার জন্য মেয়ের অভাব নেই, কিন্তু সে কখনো তাদের দিকে ফিরেও তাকায় না। যা ক্ষমতার নেশা নেই, যার ক্ষমতার নেশা নেই তার নারীর নেশাও আছে। আর যাই নেশা হচ্ছে ক্ষমতার পায়ের নিচে রাখা, তার নারীর নেশা নেই। একটা মেয়ে এত বকবক করতে পারে সে এর আগে দেখেনি। এরকম যুবতী মেয়ে সে অনেক খুন করেছে। তার কাছে পথের কাঁটা যেই হোক তাকে সরানোটাই ফারাজ। এই জন্যই অল্প সময়ে এত দূর পর্যন্ত আসা। সে বনানী যাচ্ছে একজন মহিলা গ্যাংস্টারকে খুন করতে, যে গডফাদারের ধান্দায় ভাগ বসানোর চেষ্টা করেছে। সে হলো নতুন পথের কাঁটা। আর অন্ধকার জগৎ পথের কাঁটা যত তাড়াতাড়ি নির্ধারণ করা যায় তত দীর্ঘ রাজত্ব করা যায়। ঘুমানো অবস্থায় প্রত্যেক মানুষকেই সুন্দর লাগে, মেয়েদের একটু বেশিই লাগে। গালগুলো ফুলে থাকার কারণে চোখের ফুরু থাকে শান্ত। চাইলেও পায়েলের মুখটা থেকে দৃষ্টি হটাতে পারছে না ফারাজ। বনানী স্টেশন মনে হয়
খুব দূর নয়। হ্যারি মাঝে পায়েলের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে সে বলল, আমি বেঁচে আছি? আরে হ্যাঁ, আমি তো বেঁচে আছি। আপনাকে ধন্যবাদ জনাব। ফায়াজ গম্ভীর হয়ে বলল, আমি একজন খুনি। খুনি বললে কম হয়ে যায়। বাঘ আর সিংহ এক হলে যে প্রাণী জন্ম নিত, আমি হলাম সে। তুমি কি আমার প্রতি আগ্রহী? মেয়েটা আবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ ভেবেই বলল, আমাকে আপনার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে আপনি বিড়াল হলেও আমি আপনার সাথে মরতে রাজি। ফারাজ আবার বলল, বনের বাঘ যদি নিজের সঙ্গী হিসেবে ছাগল পছন্দ করে, তাহলে তার পতন হতে নিঃশ্বাস নেওয়ার চাইতেও কম সময় লাগে। আমি বাঘিনী চাই, যে আমার রাজ্য সামলে নেবে, আমার অনুপস্থিতিতেও। শক্ত শক্ত কথা শুনে পায়েল থমকে গেল। সে কখনোই আশা করেনি এই ছেলে এইভাবে সব কথা বলবে। দেখো, বেগুনের মতো কথা পেঁচানোর অভ্যাস আমার নেই। আমি তোমাকে সোজা সাপটা বলছি, স্পষ্ট করে বলছি। আমার রানী হতে গেলে তোমাকে বাঘিনী হতে হবে। ঝড়ের মতো পিস্তল চালাতে হবে। পারবে এসব? না পারলে এখানেই আমাদের গল্প শেষ। জগতের সব প্রেম গাছতলায় হয় না, চিঠিতে হয় না, শাড়ি আর পাঞ্জাবিতে হয় না। কিছু প্রেম বন্দুক আর বারুদেও হয়। আর আমি সেই প্রেম করার জন্য জন্ম নিয়েছি। তুমিও যদি এই প্রেমে আগ্রহী থাকো তাহলে ভেবে উত্তর দাও। বনানীতে আমি নেমেই লেডি গ্যাংস্টারকে খুন করতে যাব। তুমি চাইলে তাকে খুন করে আমার মন জমিনের কিছু অংশ দখল করতে পারো, আর না চাইলে তো গল্প শেষই। পায়েল লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। কিভাবে কি হয়ে যাচ্ছে। তার স্বপ্ন ছিল কুড়ে ঘরে কাউকে নিয়ে থাকার, যেন শুধু তার জন্যই পাগল থাকবে, চোখে হারাবে স্বাভাবিক একটা জীবন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে। কিন্তু জীবন তাকে জীবনের চেয়েও বেশি কিছু দিতে যাচ্ছে। অনেকক্ষণ ভাবল সে। কিছুক্ষণ পর ট্রেন ধীরে চলতে শুরু করলো। তার মানে স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এরই মাঝে ফায়াজের হাত ধরে বলল, আমিও বন্দুক আর বারুদের প্রেমের জন্যই মনে হয় জন্মেছি। আমি বুঝতে পারছি আপনার সাথেই আমার বাকি জীবন কাটাতে হবে। আমি ওই মহিলাকে মেরেই আপনার মন জমিনেই কিছু অংশ দখল করব। আমি তৈরি। ফায়াজ মুচকি হেসেই বলল, এই না হলে আমার রানী। চলো, তোমাকে শিখিয়ে দিব সব। চিন্তার কিছু নেই, ভয়েরও কিছু নেই। শুধু পিস্তলটা ধরবে, তার বুকের দিকে তাক করবে, ট্রিগার চাপবে, কাজ শেষ। পায়েলের হাতে পিস্তল দিল ফায়াজ। ট্রেন থামলো। পায়েলের ব্যাগটা সে নিজের কাঁধে নিল। একটু দূরে গিয়ে রিকশায় উঠল দুজন। জীবনে প্রথমবার ফোন করার সময় সবাই কাঁপে। পায়েলও একটু কাঁপছে। ফায়াজ বলল, বেনিতো মুসোলিনি একটা কথা বলেছিল জানো, ভেড়ার মতো 100 বছর বাঁচাচ্ছে, সিংহের মতো একদিন বাঁচা ভালো। পায়েল কথাটা শুনে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। রিকশা গিয়ে থামলো একটা পার্কের সামনে। দুজন পার্কের ভিতরে ঢুকলো। ফায়াজ বলল, দেখো, তেঁতুল গাছের নিচে সাদা বোরকা পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। তুমি তাকে গিয়ে গুলি করবে, সামনে থেকে গুলি করবে। এরপর আশেপাশে সব মানুষ দৌড়ে পালানোতে ব্যস্ত থাকবে। তখনই ফাঁকা জায়গাটায় একটা হেলিকপ্টার নামবে। আমরা হেলিকপ্টারে উঠে চলে যাব। সব কিছু পরিকল্পনা মতোই আছে, তুমি শুধু গিয়ে গুলি করো। গডফাদারের সাথে তো আর যেমন তেমন মহিলা পাঙ্গা নেই না, তারও দম আছে। পার্কের চারদিকে তার লোক ফায়াজকে চোখে চোখে রাখছে, বন্দি করার চেষ্টা। পায়েল এগিয়ে দিতে থাকলো সাদা বোরকা পরা মহিলাটার দিকে। মহিলাটি দেখতে পাচ্ছেন পায়েল তার দিকে আসছে। তার হাতেও পিস্তল। পায়েল মহিলাটির সামনে গিয়ে গুলি করলো। গুলি করার সাথে সাথেই মহিলাটি বললেন, পায়েল, আমার পায়রা, তুই আমাকে গুলি করলি? পায়েল যেন আকাশ থেকে পড়লো। তাকে আদর করে পায়রা ডাকতো খালামণি। মা মারা যাওয়ার পর সে এই খালামণির কাছেই বড় হয়েছে, কিন্তু সে কোনোদিনও জানতো না মহিলার আসল পরিচয়। কিভাবে ঢাকা শহরে এত বড় বড় দালান করছে। চিৎকার দিয়ে বলল, খালামণি তুমি? সে মহিলাটিকে ধরে মুখের মুখোশ খুলে দেখলো। আসলে মহিলাটি তার খালামণি। মহিলা সবাইকে মানা করে দিয়েছিলেন যে ওনার বোনের মেয়ে আসছে, কেউ যেন গুলি না করে, তাই কেউ গুলি করেনি। তুই কেন আমায় গুলি করলি? আকিবের খেয়াল রাখিস। এটুকু বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আসলে সব খেলা ছিল পায়েলের, তা খালামণি জানতে পারেনি। কিন্তু ফায়াজ তাকে ট্রাফ কার্ড হিসাবে ব্যবহার করেছে। সেনাপতি আত্মসমর্পণ করলে সৈনিকার যুদ্ধ থামিয়ে দেয়। সেনাপতি মারা গেলেন। সৈনিকার হয়ে
যায় আক্রমণকারীদের লোকজন। ফারাজ সিগারেট টানতে টানতে পায়েলের সামনে আসলো। পায়েলের কপালে গুলি তাক করে বলল, তুমি চাইলে ফাদারের সাথে খেলতে পারো, কিন্তু গডফাদারদের সাথে নয়। আমি কোথায় গডফাদারের সাথে খেললাম? ফারাজ পিস্তলটা নামিয়ে বলল, ওহ, তুমি জানো না? তাহলে আমি বলছি শোনো। সবার আগে তোমার আসল পরিচয় আমি দিয়ে দিই। তুমি ডাক্তারি পড়ছো না। মাত্র যাকে খুন করলে সে তোমার খালামণিও নয়। তোমার বাড়ি নিকলি এবং বাবার নাম লতিফ জামান, এটা ঠিক আছে। তুমি সীমান্ত, যাকে ডন নামে সবাই চেনে। তুমি তার একজন বিশ্বস্ত কর্মী। তুমি এর আগে অনেক মানুষ খুন করেছ। সীমান্ত একটা পরিকল্পনা করলো আমাকে ঘায়েল করতে। তোমার অভিনয় দক্ষতা ভালো, সেজন্য সে তোমাকে আমার সাথে ট্রেনে পাঠালো নজরে রাখার জন্য। তোমার ব্যাগেও পিস্তল আছে, চাইলে আমাকে গুলি করতে পারতে, কিন্তু তুমি গুলি করোনি, কারণ আমার চেয়ে তোমার তথ্য বেশি দরকার। এই মহিলাকে সীমান্ত আগেই কিনে নিয়েছিল। সীমান্তের পরিকল্পনা ছিল তুমি আমাকে এখানে নিয়ে আসবে, তারপর সবাই মিলে বন্দি করবে। কিন্তু আমি তোমাকে এখানে নিয়ে আসলাম, তোমাকে দিয়ে এই মহিলাকে খুন করালাম। মহিলা কিন্তু জানতো না তুমি গুলি করবে। সে ভেবেছিল তুমি তার কাছে যাচ্ছ বলতে। গডফাদার আমাদের আস্থা নাই। গুলি করার পরেও মহিলা অভিনয় করে গেলেন তোমার খালামণি সেজে। তুমি অভিনয় করে গেলে ওনার বোনের মেয়ে সাজবার জন্য। যথারীতি আমার কাছে তোমার পরিচয় গোপন করার জন্য তুমি তাকে গুলি করলে। মহিলাটি জীবনের চেয়ে আমার কাছে তোমার পরিচয় গোপন করা খুব বেশি জরুরি। আরও বলবো না, গুলি চালাবো? পায়েল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। পায়েলের হাতেও কিন্তু পিস্তল আছে, কিন্তু সে সাহস পাচ্ছে না ফারাজের দিকে তাক করার। এই ছেলেটার সামনে সত্য হিসাবে দাঁড়িয়ে থাকা আর আগুনের মধ্যে পেট্রোল ঢালা একই কথা। হাত থেকে পিস্তল ফেলে পায়েল বলল, আপনি এত কিছু জানলেন কিভাবে? কে দিয়েছে আপনাকে এত খবর? ফায়াজ আবার আরেকটা সিগারেট ধরালো। কারণ আমি হলাম গডফাদার। গডফাদার খবর খুঁজে না, খবর গডফাদারকে খুঁজে। পায়েলের চোখের কোণে অশ্রু টলমল করছে। ফায়াজ বলল, তুমি দারুণ একটা মেয়ে। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, চালে কি করার চেষ্টাও করতে পারো, যদি মরতে চাও। পায়েল হাত বাড়িয়ে দিল। ফায়াজ মুচকি হেসে পায়েলের হাতে চুমু খেলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অপারেশন শেষ হলো, ডাক্তাররা বের হলেন। রাশেদ একজন ডক্টরকে জিজ্ঞাসা করলো, রোগীর অবস্থা কেমন? ডক্টর সুন্দর হেসে বলল, খুব ভালো, আপনারা ভিতরে গিয়ে দেখতে পারেন। রাশেদ চিনুক ভিতরে ঢুকলো। বেডে শুয়ে থাকা রুনার চোখে পানি। রাশেদ বলল, চিন্তা করো না, 2-1 দিনের মধ্যে তুমি বাড়ি যেতে পারবে। এর মধ্যে মেয়েটা বাবাও এসে বললেন। কিছু একটা বলতে চাইলেন, তার আগেই রাশেদ বলল, জীবন দেওয়া ও নেওয়ার মালিক আল্লাহ, তার আগে কিছু ভেবে নেওয়া ঠিক না। ঝিনুককে নিয়ে বেরিয়ে আসলো রাশেদ। আকাশে মেঘ জমেছে, কালো হয়ে এসেছে দিন, মাঝে মাঝে বজ্রপাতের শব্দ। ঝিনুক বলল, আজকের আবহাওয়াটা দারুণ না? এমন দিনে কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে বলো তো? রাশেদ পকেট থেকে সিগারেট বের করে বলল, এমন দিনে সিগারেট খেতে দারুণ মজা। রাশেদের দিকে হতভম্ব হয়ে তাকালো ঝিনুক। মানে তুমি মানুষ কি না? সব কিছুতে সিগারেট না ঢুকালে তোমার হয় না? রাশেদ সিগারেটের আগুন ধরিয়ে বলল, ছাতা খোলো, বৃষ্টি পড়বে এক্ষুনি। আমার অত দরকার নেই। আমি বৃষ্টিতে ভিজবো, তোমার দরকার হলে ছাতা মাথায় রাখো। ঠান্ডা লেগে গেলে? লেগে গেলে আর কি? তুমি আমার সেবা করবে, কাপড় চোপড় সব কাচবে, রান্না করবে, বাসা পরিষ্কার করবে। এরই মাঝে একজন রিক্সাওয়ালা বলল, কই যাবেন স্যার? রাশেদ মানা করে দিল। আমরা হাঁটবো আজকে। ঝিনুকের ডান হাত হলো রাশেদ। নিজের ডান হাতে সিগারেট। বলতে না বলতে বৃষ্টি শুরু হলো। গুটি গুটি বৃষ্টি, বাতাসের বেগে বেশি। ঝিনুক মুচকি হাসলো। আচ্ছা ঝিনুক, তোমার কেমন বাচ্চা পছন্দ? বাচ্চা কাচ্চা? আমার তো সব বাচ্চাই পছন্দ, শুধু কান্নাকাটি না করলেই হয়। শান্ত হতে হবে আর একদম দুষ্টুমি করতে পারবে না। আমি যা বলবো তাই শুনবে। রাশেদ দীর্ঘশ্বাস নিল। এখানে হতাশার কি বললাম? কারণ আমার একদম শান্ত বাচ্চা ভালো লাগে না। যখন তখন কান্না করবে, রাগী থাকবে খুব বেশি, সারা বাড়ি মাথায় তুলে রাখবে, এটা ভাঙবে ওটা ভাঙবে। এটা খুললো রে কেউ। গুটি গুটি বৃষ্টিতে দুজনেই ভিজছে। বাচ্চা শান্ত হোক আর অশান্ত, তুমি বাবা হতে যাচ্ছ না,
যতদিন না পর্যন্ত সিগারেট ছাড়ছো। রাশেদ থেমে গিয়ে বলল, এটা কোনো কথা? এটাই কথা। তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো, কিন্তু আমার বাবুর বাবা হতে গেলে তোমাকে তো সিগারেট ছাড়তেই হবে। রাশেদ চুপ করে গেল। কি হলো, চুপ করে গেলে যে? রাশেদ উত্তর দিল না, হাঁটতে লাগলো। দেখো, এসব বাচ্চা কাচ্চার কথা বলবে না। যেভাবে আছি সেভাবেই থাকি না, কারণ তুমিও সিগারেট ছাড়তে পারবে না, আমাদেরও আর বাবা মা হওয়া হবে না। রাশেদ ভারী গলায় বলল। তোমার মনটা খুব শক্ত ঝিনুক। ঝিনুক হেসেই বলল, লোহা দিয়ে লোহা কাটতে হয়, জানো না? রাশেদ জবাব দিল না। ঝিনুক আবারও বলল, তোমার কালো মুখটা দেখতে আমার ভালো লাগে না। এক প্যাকেট বেনসন এনে দিচ্ছি, তবুও হাসো। রাশেদ এবার জবাব দিল, তুমি পারো ঝিনুক। বুকে তীর মেরে বলো, রক্ত বের হচ্ছে না কেন? তীর মারতে বাধ্য করলো কে? আচ্ছা চলো, রিক্সা নেই, এখন আর হাঁটতে মন চাচ্ছে না। রিক্সা ডাকলো ঝিনুক। রিক্সায় উঠে বসলো দুজন। রাশেদের মন খারাপ হয়ে গেল, সে ঝিনুকের হাতটা ছাড়েনি। কিছু দূর রিক্সা যেতেই থেমে গেল। রিক্সার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। রিক্সা থামার পরে ছেলেটার কাছে এসে বলল, কেমন আছো ঝিনুক? ঝিনুক অবাক হয়ে বলল, ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। লম্বা মুখের ছেলে, চুলগুলো বড় বড়, দাঁড়িয়ে আছে, কালো প্যান্ট আর শার্ট গায়ে, হাতে ঘড়ি, সবকিছু মিলে ভদ্রলোকের মতোই লাগছে। সে আবারও বলল, আমি সীমান্ত। ভুলে গেছো তুমি? লন্ডনে গিয়ে আর 2 বছরের ভেতরে ফিরতে পারেনি, তাই বলে তুমি বিয়ে করে নিবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না ঝিনুক। রাশেদের দিকে তাকালো ঝিনুক। ওনাকে আমি চিনতে পারছি না, সত্যি। আর বিয়ের আগে আমার কারোর সাথে প্রেমও ছিল না। এরই মাঝে আবার ছেলেটা বলল, এখন আমাকে না চেনাই তোমার স্বাভাবিক, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি 1 সপ্তাহের মধ্যে ফিরে না আসো, তাহলে তোমার বর আর তুমি দুইজনেই পরপারে যেতে হবে। রাশেদ জবাব দিল, তাহলে আপনি এখনই আমাদের পরপারে পাঠাতে পারেন, কারণ ঝিনুক বেঁচে থাকতে আপনার কাছে যাবে না। পরপর ঝিনুক বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই, আমি তো আপনাকে আজকের আগে কখনো দেখিনি। ছেলেটা আবার বলল, ঝিনুক, অভিনয় করো না। তুমি জানো আমি অন্যের স্ত্রীকে ফেরত পেতে চাচ্ছি না, আমি আমার বাচ্চাদের মাকে ফেরত পেতে চাচ্ছি। দুটো ছোট ছোট বাচ্চা রেখে কিভাবে আরেকটা বিয়ে করলে? আমার বাচ্চা কোথা থেকে আসবে? দেখুন, হয়তো আপনার স্ত্রীর সাথে আমার চেহারার মিল থাকতেই পারে, কিন্তু আমি আপনার স্ত্রী নই। আচ্ছা, তাহলে কালকে আমি আসছি তোমাদের বাসায়। বাচ্চাগুলোকে তুমি চিনতে না পারলেও বাচ্চারা তোমাকে ঠিকই চিনতে পারবে। এইটুকু বলে সে পিছনের দিকে হাঁটতে শুরু করলো। রাশেদ বলল, চিন্তা করো না, কিচ্ছুই হবে না। লোকটার মাথায় সমস্যা আছে মনে হয়। সিঁড়ি সিঁড়ি বৃষ্টির মাঝে এসব কথাবার্তা হলো। বাসার সামনে রিক্সা থেকে নামার পর ঝিনুক বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো না তো? ঝিনুকের হাত ধরে রাশেদ বলল, একদম না, তুমি সেরকম মেয়ে না। রাতে মাছের তরকারি রান্না করলো ঝিনুক, হালকা ঝোল, গরম ভাত আর সালাদ। চেয়ারে বসে রাশেদ বলল, খিচুড়ি রান্না করবে কালকে, পারলে আমাকে শিখিয়ে দিও। কেন? তুমি কি সারা জীবন বাসাতেই থাকার চিন্তা করছো নাকি? না, তোমার তো রাগ বেশি। যেদিন বেশি রাগ করে থাকবে, আমি খিচুড়ি রান্না করব তোমার জন্য। তোমার সাথে কথাই কেউ পারবে না। আর যাই হোক, তোমার কি আমার কথা ভালো লাগে না? ঝিনুক চোখ মেলে বলল, খারাপ লাগে না? এরই মাঝে কলিং বেলের শব্দ। ঝিনুক দরজা খুলে দেখলো সেই ছেলেটা। কলে একটা মেয়ে, তার হাতের আঙ্গুল ধরে আছে ছোট্ট একটা ছেলে। ঝিনুককে দেখার পরে ওর আম্মু আম্মু বলে কান্না করে দিল। ঝিনুককে দেখার পরেই ওরা আম্মু আম্মু বলে কান্না করে দিল। 2 হাত প্রসারিত করলো কোলে ওঠার জন্য। ছেলেটার চোখে পানি। ছেলেটা ঝিনুককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি এখানে লুকিয়ে আছো কেন? আমাদের কথা কি মনে পড়ে না? সীমান্ত নামে ছেলেটা কোলে যে মেয়েটা আছে, সে এখনো কথা বলতে পারে না। মনে হয় ঝিনুক বাচ্চা দুটোর কান্না দেখে নিজেও কান্না করে দিল। ছেলেটার কপালে চুমু খেলো, মেয়েটাকে কোলে নিল। রাশেদ অবাক হয়ে ঝিনুকের কাণ্ড দেখছে। তবে কি বাচ্চা দুটোর মা ঝিনুকেই? ঝিনুক ছেলেটাকে বলল, বাচ্চাদের মাকে আমি জানি না, কিন্তু এদের আপনি আমার কাছে রেখে যেতে পারেন।
কেন এখনো অভিনয় করছো ঝিনুক? ওদের মা তো তুমি, ওদের দুনিয়াতে আনতে কত কষ্ট করেছো তুমি, সব ভুলে গেছো? কতবার বলবো এক কথা, আমি আপনাকে চিনি না? এরই মাঝে আবার ছোট ছেলেটা বলল। আম্মু, তুমি আব্বুকে বকা দিচ্ছ কেন? ছেলেটাকে কি জবাব দিবে ঝিনুক তা ভাবতে ভাবতে রাশেদ বলল। মিস্টার সীমান্ত, আপনার বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। বাচ্চারা মায়ের কাছেই থাকুক। আপনি এই ব্যাপারে আর আপত্তি জানাবেন না। আমি এদের আম্মু না। আবার ছোট ছেলে বলল। আমরা আর দুষ্টুমি করবো না আম্মু, তবু আর আমাদের দূরে রেখো না। রাশেদ বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল। তোমার নাম কি? আমি মুনিল, আর ও মুন। মুনির, তোমরা আজ থেকে আম্মুর সাথে থাকবে। আম্মু তোমাদের ছেড়ে যাবে না। ঝিনুক কিছু বলতে চাইলো। রাশেদ বলল। আমি বুঝতে পারছি, কিন্তু বাচ্চাদের সামনে কে মা না কে বা না এসব বলা ঠিক না। সীমান্তর কথাটাই একমত পোষণ করলো। সীমান্তকে নিয়ে আলাদা আসলো রাশেদ বলল। আমি জানি না ঝিনুক আমার কাছে নিজের দুটো বাচ্চার কথা লুকিয়েছে কিনা। লুকিয়েও যদি থাকে, আমি ঝিনুককে ছাড়তে পারবো না। আর বাচ্চাদের আমি বাবার মতো না পারি, চাচার মতো আদর করতে পারবো। আপনি সেই চিন্তা করবেন না। সীমান্ত আর কথা বলল না, সেও চলে গেল। যাওয়ার আগে বলেছিল, আমি কদিন পর পর ওদের দেখতে আসবো। রাত 10টার আগে বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঝিনুক বলল। এখন মনে হচ্ছে কি জানো, আমার বোধহয় কোনো যমজ বোন ছিল। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু একটা ব্যাপার দেখো, সকালের বাচ্চা করছিলাম আমি, তুমি রাজি ছিলে না সিগারেটের কারণে। এখন দেখো, রাত না পোহাতেই দুটো বাচ্চা আল্লাহ কিভাবে দিয়ে দিল। অদ্ভুত না? আমরাও সিগারেট ছাড়তে হলো না, তোমারও বাচ্চা নিতে হলো না, অথচ আমরা দুইজনই বাবা মা হয়ে গেলাম। ঝিনুক জবাব দিল। কিন্তু কোনোদিন যদি এদের মা এসে নিয়ে যায়, আমি তো দিতে পারবো না। চিন্তা করো না, বাচ্চারা যাবে না। খাওয়া হয়নি এখনো এদের। আবার দুজনে খাবার টেবিলে গিয়ে খেয়ে নিল। 4 জন এক খাটে ঘুমিয়ে পড়ল। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রাশেদের। বসে দেখলো পাশে ঝিনুক নেই। ব্যালকনির দিকে এগিয়ে গেল রাশেদ। শুনতে পেল ঝিনুক কার সাথে যেন কথা বলছে। হ্যাঁ, সীমান্ত, গডফাদারের খোঁজ কি পেলে? রাশেদের পায়ের শব্দ শুনে ঝিনুক থেমে গেল। এগিয়ে এলো ঝিনুক। ঘুম ভেঙে গেছে তোমার? রাশেদের কথার জবাব না দিয়ে বলল। গডফাদার কে? তাকে কেন খুঁজছে সীমান্ত? আর এদের সাথে তোমার কিসের সম্পর্ক? ঝিনুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার থেকে একটা বিষয় লুকিয়েছি। আসলে সীমান্ত আমার বন্ধু, দুটো বাচ্চা ওরই। কিন্তু এদের মা আমি না, আমার বড় বোন ছিল। বড় আপুকে সে খুন করে ফেলেছে। প্রায় 1 বছর আগে সে গডফাদারের সাথে মেলামেশা করেছিল সীমান্তের অগোচরে, আর সীমান্ত এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। যেদিন গডফাদারের সাথে আমার বড় বোনের সম্পর্কের কথা জানতে পারে সীমান্ত, সেই দিনই বড় আপুকে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। সীমান্তের স্বপ্ন গডফাদারকে সরিয়ে সে হবে একমাত্র গডফাদার। পুরো দেশে তার রাজত্ব চলবে, এমন কোনো অপরাধ নেই যা সীমান্ত করছে না। হত্যা, সোনার কারবার, মানুষ পাচার, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, সীমান্তের স্বপ্ন গডফাদারকে সরিয়ে সে হবে একমাত্র গডফাদার। পুরো দেশে তার রাজত্ব চলবে, এমন কোনো অপরাধ নেই যা সীমান্ত করছে না। হত্যা, সোনার কারবার, মানুষ পাচার, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, কিন্তু সব কিছুর পরেও সে গডফাদার হতে পারছে না। পারছে না সে বাংলাদেশটা তার নিয়ন্ত্রণে নিতে। এর কারণ সমস্ত রাজনীতিবিদরা এখনও গডফাদারের নাম শুনলে বিড়াল বনে যায়। গডফাদার যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ এই অপরাধ জগতে রাজা হতে পারছে না। রাশেদের মাঝে ঝিনুককে থামিয়ে দিল। সে তো গডফাদার, এতই ক্ষমতা তার, তাহলে লুকিয়ে আছে কেন? লুকিয়ে নয়,
সে সব কিছুর খবর রাখছে, কোথায় কি হচ্ছে, কোথায় কাকে খুন করা হচ্ছে, কোথায় জমি দখল হচ্ছে, সব কিছুই খবর রাখছে। কিন্তু গত 1 বছর ধরে কেউ গডফাদারের খোঁজ পাচ্ছে না। রাজত্ব ঠিকই করছে, কোথায় বসে করছে কেউ বলতে পারছে না। গডফাদারের খোঁজ না পাওয়া পর্যন্ত সীমান্ত অপরাধ জগতে নিজেকে গডফাদার হিসেবে ঘোষণা করতে পারছে না। সমস্ত রাজনীতিবিদরা সীমান্তকে সমর্থন করছে। গডফাদারের লাশ দেখাতে পারলেই সবাই সীমান্তকে গডফাদার হিসেবে মেনে নেবে। এখানে আরেকটা ব্যাপার আছে, প্রতি মাসে সব বড় বড় মন্ত্রী, ব্যবসায়ী আর শিল্পপতিদের ট্যাক্স দিতে হয়, না হলে জানে খুন হতে পারে। এখনো পর্যন্ত সেই ট্যাক্সের টাকাটা গডফাদারের ব্যাংক অ্যাকাউন্টেই যাচ্ছে। বেশ মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে সবাইকে। সেই জন্যই সবাই গডফাদারের বিরুদ্ধে আঙুল তুলছে। সীমান্ত সবার কাছে প্রতিজ্ঞা করেছে যে সে গডফাদারকে নিধন করবে, কিন্তু 1 বছর ধরে গডফাদার হাওয়া হয়ে গেছে, ছায়া হয়ে যেন সব কাজ করে নিচ্ছে। গডফাদারের নিখোঁজ হওয়ার কারণ আসলে এটাও না, সে কাউকে ভয় পায় না, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে তার 3 বন্ধু, যুক্তরাজ্যের বিস্টলের রায়ান বির্লিং, রাশিয়ান মুখোনিভিচ শুয়েসার্ত আর জার্মানির লাম গোরেটেচ, এরা 3 জনই 14 মাসের জন্য জেলে আছে। স্থানীয়ভাবে সবাই গডফাদারের ওপরে ক্ষেপে যাওয়ায় তার আন্তর্জাতিকভাবে সাহায্য খুব দরকার পড়ে গেছে। কিন্তু ওরা 3 জন জেলে থাকার কারণে আপাতত গডফাদারও হাওয়া। সীমান্ত ভালো করেই জানে আর মাত্র 2 মাস বাকি। এর ভেতরে যদি সে গডফাদারকে খুঁজে বের করে হত্যা না করতে পারে, তাহলে গডফাদারের বন্ধুরা ছাড়া পাওয়ার সাথে সাথেই সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটি প্রাণ যারা মনের ভুলেও গডফাদারের বিরুদ্ধে কথা বলেছে। গডফাদারের 3 বন্ধু জেলে কেন? গডফাদারেরা জেলে থাকে? এই কাহিনী বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আমি সংক্ষেপে বলি, রায়ান আর লাম জেনে শুনে জেলে গিয়েছে। এটা একটা অপরাধ জগতের বাঘবন্দি খেলার রণকৌশল। ঠিক কী কারণে রায়ান আর লাম জেলে গেল সেটা গডফাদার বলতে পারবে। এরা 2 জন জেলে যাওয়ায় তো হয়ে শুয়ে সারদারও জেলে যেতে হলো, কারণ এরা একে অপরের পরিপূরক। রাশেদ এবার শান্ত গলায় বলল, সীমান্ত তোমার বন্ধু হলো কিভাবে? আর তাহলে কেনই বা তুমি এতদিন বাচ্চাগুলোকে কাছে রাখোনি? আমরা একসাথে কলেজে পড়েছি। আমরা 2 যমজ বোন আর সীমান্ত খুব ভালো বন্ধু ছিলাম। সীমান্ত ছিল লেখাপড়ায় খুব ভালো, কিন্তু তার আসল পরিচয় কেউ জানতাম না। বড় আপুর সাথে সীমান্তের প্রেম হয়, বিয়েও হয়, তবুও আপু জানতে পারেনি সীমান্তের আসল পরিচয়। এর মাঝে গডফাদার আপুর সাথে যোগাযোগ করতে থাকে, সীমান্ত দেখে ফেলে। এর মাঝে গডফাদার আপুর সাথে যোগাযোগ করতে থাকে, সীমান্ত দেখে ফেলে, তারপর খুন করে। বাচ্চাগুলোকে এরপরে কোথায় রেখেছিল আমি জানি না। আমি আসলে চাইনি এসব গডফাদার আর সীমান্তের ব্যাপার স্যাপার আমাদের মাঝে আসুক, কিন্তু সীমান্ত আমার কাছেই বাচ্চাগুলোকে রেখে যেতে চাইল, তাই এই কাহিনী। কোথায় বসবাস করছি আমরা? সীমান্ত আর গডফাদার পরিকল্পনার 2টি চরিত্র হয়ে। এসব নিয়ে চিন্তা করো না, কারণ চাইলেই তুমি এই 2 জনের হাত থেকে বাঁচতে পারবে না। যেখানেই থাকো ঠিক খুঁজে নিবে। আর যদি এই 2 জন না চায়, তাহলে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। রাশেদ আবার বলল, তাহলে তোমার ভাই হাসনাতকে ওদেরই কেউ গুম করেছে? তাছাড়া আর কাদের লোক করবে? কিন্তু সীমান্তকে এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। সে গডফাদারকে খুঁজতে ব্যস্ত। গডফাদারকে পাওয়া গেলে ভাইয়াকেও পাওয়া যাবে, আমার বিশ্বাস। এরই মাঝে ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে গেল, কান্না করছে। ঝিনুক মেয়েটার কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। হেলিকপ্টার আকাশ পথে যাত্রা। পায়েল বলল, আমরা যাচ্ছি কোথায়? রায়ান শুয়েসারদা আল্লাম আমার জন্য অপেক্ষা করছে। বিদেশি ভদ্রলোক ভালো লাগে তোমার? এদের আমি চিনি। 3 জনই ঢাকায় কি করছে হঠাৎ?
জানি না 14 মাসের জন্য ওরা জেলে যাওয়ার পরিকল্পনা করছে, সেই ব্যাপারে আলোচনা হবে। কিছুক্ষণ পর হেলিকপ্টার গিয়ে নামলো এক 5 তলা হোটেলের ছাদে। দুজন নামলো, অনেকের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাগত জানালো। 20 তলা দালানের ছাদে 3জন অপেক্ষা করছিল। পাকিস্তান, হংকং আর ইতালিতে আমাদের লোকজন প্রচুর গ্রেপ্তার হচ্ছে। বিশ্বাসঘাতকতা করছে অনেকেই। আন্তর্জাতিকভাবে আমাদের উপরে যে চাপ পড়তে যাচ্ছে, এটা স্পষ্ট। এই মুহূর্তে আমাদের বিরতি নেওয়া উচিত, অন্য কাউকে আমাদের জায়গায় বসানো উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবারও তাদের হাঁটিয়ে দিয়ে পুনরায় গডফাদারের আসনে বসব। লাম সম্মতি জানালো। হ্যাঁ তাই, 14 মাস আমাদের বিরতি নিতে হবে। এর মাঝে সবাই আমাদের কথা ভুলে যাবে। ফারাজ বলল, রায়ান ব্যাপারটা কি, আমাকে খুলে বলো। ফারাজ জবাব দিল, তোমরা যে 14 মাসের বিরতির কথা বলছো, আমি জেলে 14 মিনিটের জন্য যেতে চাই না। তোমরা সবাই জেলে যাও, আমি পারবো না। তাহলে কথা এটাই রইল, পরে আবার দেখা হবে বন্ধুগণ। ভালো মানে কি, একদম রসগোল্লা ছিল। শোনো ভাই, তুমি জানো আমাদের কাছে জেল আর রাজপাতাসের মধ্যে কোনো পার্থক্য নেই। জেলে থেকেই সব কাজ আমরা করতে পারি। বহির্বিশ্বের নেতারা আর ডনেরা জানবে আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি। ফায়াজ ব্যাপারটা বুঝতে পেরে বলল, ঠিক আছে, আমিও 14 মাসের জন্য বিরতি নেব, তবে জেলে গিয়ে নয়। রায়ান আবার বলল, তাহলে কথা এটাই রইল, পরে আবার দেখা হবে বন্ধুগণ। সবাই নিজেদের হেলিকপ্টারে উঠে নিজ নিজ দেশে পাড়ি দিল। পায়েলকে নিয়ে নিচে নামলো ফায়াজ। বিশেষ একটি রুমে ঢুকলো। পায়েল বলল, আপনি কি আমার সাথে ঘুমাবেন? কি মনে হয়? পায়েল চোখটা নামিয়ে বলল, না মানে আমাদের তো বিয়ে হয়নি এখনো না। ফায়াজ হেসে বলল, বিয়ে করার কি দরকার, বাবু তো নেবে না। তাও একটা বিষয় আছে না। দেখো, এসব ঢং করবে না আমার সাথে। আমি কাউকে জোর করি না, জানো তো, সোজা গুলি করি। পায়েল আর কিছু বলল না। ফায়াজ গোসল করে নিল। পায়েল খাটে বসে আছে, মন খারাপ। কি হওয়ার কথা আর কি হচ্ছে। গোসল করবে না? না। ফারাজ বলল, মন খারাপ করো না পায়েল। শরীরের মতো তুচ্ছ জিনিসের গডফাদারের মন নেই। যে কোনো মেয়েকে আমি বিছানায় আনতে পারি, আমার ইচ্ছেটাই যথেষ্ট। মেয়েরা নিজেরাও জানবে না কিভাবে তারা এখানে এসে গেল। আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি, এর একমাত্র কারণ হলো সীমান্ত। সীমান্তের ব্যাপারে সব কিছুই বলো আমায়। যদি আমাকে ভুল পথে চালানোর চেষ্টা করো, তোমার খালামণি আর তার ছেলে আকিবকে তোমার সামনে জবাই করব। ফায়াজ চোখ বড় বড় করে বলল, খালামণি আর আকিব আপনার হাতে বন্দি? ফায়াজ হেসে বলল, বোকা, পুরো বাংলাদেশই তো আমার হাতে বন্দি। পায়েলের গলা এবার শান্ত হলো। সীমান্তের ব্যাপারে কি জানতে চাচ্ছেন? ফায়াজ এবার পায়েলের সামনে বসলো, মেঝেতে বসলো, সিগারেটে আগুন ধরিয়ে বলল, সীমান্তের সাথে তোমার পরিচয় কিভাবে? সীমান্তের সাথে আমার দেখা মেলবোর্নে। পিটার আর জসের পরিবারকে খুন করার পরে সীমান্ত আমাকে তার দলে নিয়েছিল। গডফাদারের কথা বলেছিল বাংলাদেশটা একজনের হাতে বন্দি। আন্ডারওয়ার্ল্ডের সাহায্য নিয়ে সে যা ইচ্ছে তা করে যাচ্ছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানো? বিয়ে করেছে কয়েক বছর হলো। স্ত্রীর নাম ঝুমুর। 2 বাচ্চা আছে। ছেলের নাম মুনির আর মেয়ের নাম মুন। ছেলেটার সাহস আছে বলতে হবে। আমার অনেক পথ সে বন্ধ করে দিয়েছে। তাকে লাফালাফি করার জন্য 14 মাস সময় দিলাম। ঠিক 14 মাস পরে ওর বংশ আমি মাটির সাথে মিশিয়ে দিব। গডফাদারের দিকে চোখ তুলে তাকানোর শাস্তিটা আমি সেভাবেই দিব। তার আগে তোমার শাস্তি বাকি রইল। এতটুকু বলে থেমে গেল ফায়াজ। 4 জন লোক রুমে প্রবেশ করলো, সঙ্গে একটি মহিলা ও বাচ্চা ছেলে। তাদের চোখে কাপড় দিয়ে বাঁধা। ফায়াজ আদেশে তারা চোখের বাঁধন খুলে দিল। পায়েল বড় বড় শ্বাস নিয়ে বলল, খালামণি, আকিব। ফায়াজ থামিয়ে দিল। এত অস্থির হইও না। গডফাদারদের বিরুদ্ধে কাজ করার দুঃসাহসিকতা দেখানোর কারণে তুমি এখন এই দুজনকে গুলি করবে, না হয় আমি এদের জবাই করব। সিদ্ধান্ত তোমার হাতে, বারুদ না জবাই। পায়েল কান্না করতে করতে বলল, অপরাধ আমার। এদের কেন আপনি ধরে আনলেন? যা শাস্তি দেওয়ার আমাকে দিন। এই মেয়ে, বাংলা সিনেমার ডায়লগ বন্ধ কর। গুলি করবি না আমি জবাই করব?
পায়েল আর একটি কথাও বলল না। ঠাস করে খালামণি আর আকিরের বুকে গুলি করলো। কান্নায় ভেঙে পড়ল সে। রক্তের বন্যা বয়ে গেল রুমে। ফায়াজ হেসেই বলল, অন্যের মা খালাকে গুলি করতে এমনই কষ্ট লাগে তোমার? লাগে না তো, তাহলে নিজের বেলায় কেন লাগে? পায়েল উত্তর দিতে পারল না। ফায়াজ আবারও বলল, ভেবো না এদের গুলি করার কারণে তুমি বেঁচে যাবে। তোমাকে আমি এখনই জবাই করব। তার আগে একটা কথা বলে দেই, অনেক বছর আগে আমার বোন রুনাকে তোমার ভাই তারিক বন্ধুবান্ধব মিলে ধর্ষণ করতে করতে মেরে ফেলেছিল। আমার বোনের মৃত্যুর শোকে আমার বাবাও মারা যান। তারপর আমি তোমার ভাইয়ের বিয়ের দিন তাকে খুন করি। পায়েল এবার কান্না থামিয়ে বলল, আপনার বাড়িও নিকলি? হ্যাঁ, তোমার বাবা আমাকে খুন করতে থানায় সে রাতে এসেছিলেন, কিন্তু পুলিশ অফিসারের সাহায্যে আমি পালিয়ে এসেছিলাম। এরপর পায়েলকে একটা কথা বলারও সুযোগ দিল না ফায়াজ। পায়েলের হাত পা বাঁধা হলো, গলায় ছুরি চালালো ফায়াজ। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ফায়াজ তারপর হোটেলের বাবুর্চিদের আদেশ করলো সকালে নাস্তায় পায়েলের মস্তক ভাজি করে রাখতে আর রক্তের বিশেষ শরবত করে রাখতে। বাবুর্চিরা যথারীতি তাই করলো। ঝিনুক, ওঠো, গডফাদারের দেখা আমি পেয়েছি। ঝিনুক না উঠে বলল, মজা করো না, গডফাদার কোনো ছিচকে ডন নয় যে ইচ্ছে করলেই দেখতে পাবে। তুমি উঠে তো বসো একবার। ঝিনুক কুমকুম চোখে উঠে বসলো। সকাল সকাল আমার মেজাজ খারাপ করে দিয়ে তুমি কি শান্তি পাও? আরে বাবা শোনো, আমি একটা চিঠি পেয়েছি। চিঠিটা কে যেন মাত্র জানালা দিয়ে ছুঁড়ে মারলো। তুমি একবার পড়ো। চিঠিটা বাড়িয়ে দিল রাশেদ। পড়তে লাগলো ঝিনুক। সীমান্ত, আমি তোমাকে প্রিয় বলতে পারলাম না। তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। আমাকে খোঁজার বৃথা চেষ্টা তুমি করো না। আমি ছায়ার মতো তোমার সাথে থাকি, তোমার খুব কাছেই থাকি। কাজের মানুষকে দূরে খুঁজলে পাওয়া যায় না। গডফাদারের উত্থান পতন শুধুমাত্র গডফাদারই নির্ধারণ করবে। তোমার কি শিক্ষা হয়নি? আমার ক্ষমতার সম্পর্কে তুমি কি এখনো বোধগম্য না? তুমি দেখোনি কিভাবে কঠিন পাহারা আর সুরক্ষার দেওয়াল ভেদ করে আমি তোমার স্ত্রী ঝুমুরের সাথে সম্পর্ক করেছিলাম? তোমার কি এখনো হুঁশ ফেরেনি? তুমি কি জানো তোমার বাচ্চা দুটো আমি এক মুহূর্তে জবাই করতে পারি? তুমি জানো, তুমি সবই জানো। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমাকে খোঁজো না, ধ্বংস হয়ে যাবে। তোমার বাচ্চা দুটোকে বাঘের খাঁচায় ফেলে দেওয়া হবে। বন্ধ করো, বন্ধ করো। ইতি গডফাদার। 14 মাস শেষ হয়ে গেছে, গডফাদারের ফেরার সময় হয়ে গেছে, এটাই তার ইঙ্গিত। বড় বড় শ্বাস নিয়েছে ঝিনুক। রাশেদ জিজ্ঞাসা করলো, সীমান্তের চিঠি এখানে দিয়ে গেল কেন? এখানে সীমান্তের বাচ্চারা তো, আচ্ছা তুমি কি কাউকে দেখেছিলে? আমার মুখের উপর চিঠিটা পড়তেই আমি জেগে উঠি। সীমান্তকে ব্যাপারটা জানাতে হবে বলে সীমান্তকে ফোন করলো ঝিনুক। সীমান্ত চিঠিটা দেখার জন্য বেশি দেরি করলো না আসতে। চিঠির হাতের লেখা দেখে সীমান্ত বলল, হাতের লেখা গডফাদারেরই, তবে চিন্তার কিছু নেই। তাকে আমি কয়েকদিনের মধ্যেই খুঁজে বের করে খুন করব। সীমান্ত চিঠিটা নিয়ে চলে গেল। সীমান্ত চারিদিকে লোক লাগিয়ে দিল। গডফাদারকে দেখা মাত্রই যেন গুলি করে। আগে পিছে ভাবার কিছু নেই। এরই মাঝে খবর পেল সীমান্ত রায়ান, সুয়েসাদ আর লাম মুক্ত পেয়েছে। জনসংকে খুন করে পুনরায় গডফাদার হয়ে গেল রায়ান। সুয়েসাদও নিজের আসন ফিরে পেয়েছে, আর লাম নিজের অবস্থান ফিরে পেয়েছে। ইতালি আর পাকিস্তানের কিছু ডনের আস্তানা উড়িয়ে দিয়েছে। এদের কারণে 14 মাস ছচ্ছায় জেলে বন্দি হতে হয়েছিল 3 বন্ধুর। সীমান্তর অবস্থা নড়বড়ে যে তা নয়, সে সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করেছে পরিস্থিতি। 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, গডফাদারের দেখা পাওয়া গেল না। আবারও ঝিনুকের কাছে একটা চিঠি এলো। লেখা আছে, সীমান্ত, তোমার লাফালাফির সময় শেষ। খুব শীঘ্রই তোমার রক্ত দিয়ে আমরা হোলি খেলব। আমার বন্ধুরা মুক্তি পেয়েছে, খবরটা তোমার অজানা নয়। ইতি গডফাদার। যে বাড়িতে রাশেদ থাকে দোতলায় একটা দালান, নিচের তলা খালি থাকে, উপরের তলায় রাশেদ আর ঝিনুক থাকে।
অবশ্যই এখন দুটো বাচ্চাও আছে। সে বাড়িটা 200 ছেলে ফেলে রেখেছে সে পাহারা হিসাবে। সবার হাতে বন্দুক। ছাদে আছে 50 জন স্নাইপার যারা দূর থেকে নিখুঁত নিশানা করতে পারে। তার উপর পুলিশ আছে, র্যাব আছে। এদের পাঠিয়েছে যথারীতি নেতারা। এই মুহূর্তে সীমান্তকে যদি তারা না সাহায্য করে তাহলে হয়তো গডফাদার আসার আগে তারা খুন হবে। এই কারণে পুরো এলাকায় গোপন ক্যামেরা লাগানো হয়েছে। 24 ঘন্টা নজর রাখছে একদল। আবারও একটি চিঠি গডফাদারের। রাশেদের বাসার সামনে আকাশ থেকে পড়ল। সীমান্ত খুলল চিঠিটা। তোমার মৃত্যু এখন নিঃশ্বাসের চেয়েও কাছে। তোমার বাচ্চা দুটোকে বন্দি করে ফেলেছি আমি, পারলে তাদের বাঁচাও। সীমান্ত দৌড়ে দোতলায় গেল। তার বাচ্চা দুটো খেলছে। মনির আর রাশেদ লুডু খেলছে। ঝিনুকের কোলে মনি। সীমান্তের কপালে ঘাম আর অস্বস্তি দেখে রাশেদ বলল, কি হয়েছে? আপনাকে এমন ভীতু লাগছে কেন? আপনি একটু মুন আর মনিরকে নিয়ে অতিথি কক্ষে যান, আমি ঝিনুকের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। রাশেদ তাই করল। ঝিনুকের কল থেকে মনকে নিয়ে অতিথি কক্ষে গেল। সঙ্গে মনিরও আছে। সীমান্ত বাইরে থেকে দরজা বন্ধ করে ঝিনুককে বলল, গডফাদার এক্ষুনি আক্রমণ করতে পারে, তুমি রাশেদকে বের হতে দিও না, সে যেন বাচ্চাদের নিয়ে রুমের থেকে বের না হয়। ঝিনুক মাথা নাড়ালো। এরই মাঝে সীমান্তের ফোনটা বেজে উঠল। থরতাই এক বিদকুটে হাসির শব্দ। সীমান্ত, তোমার বাচ্চা দুটোকে জবাই করা হয়ে গেছে। এবার দেখো নিজে একটু পালিয়ে বাঁচতে পারো কিনা। এই কথা শুনে সীমান্ত হাসতে বসতে বলল, পুরুষের মতো কথা বলো গডফাদার, বাচ্চাদের মতো ডায়লগ মেরো না, পারলে সামনে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। গডফাদার অনেক কিছুই বলে, কিন্তু মিথ্যা কথা বলে না। দরজা খুলে দেখো। হাসি থামিয়ে সীমান্তের বাম হাতে ফোনটা কানে ধরে ডান হাতে দরজা খুলল সীমান্ত। দরজা খুলতেই দেখলো মনির আর মন মেঝেতে পড়ে আছে। দুজনের শরীরে আর মাথা নেই। গলা দিয়ে বৃষ্টির মতো রক্ত বের হচ্ছে। আর গডফাদার হ হ করে হাসছে। ঝিনুক যেন চোখ আর অন্ধকার দেখছে। রাশেদ বাচ্চা দুটোকে নিয়ে রুমে ঢুকলো। আর সে গডফাদার হয়ে গেল। নিজের বাচ্চা দুটোর মাথা শরীর থেকে আলাদা দেখার পরে সীমান্ত চিৎকার করে উঠল। বাইরে কেউ এখনও জানে না ভিতরে কি হচ্ছে। গডফাদার বলল, সীমান্ত, আমি আগেই বলেছিলাম গডফাদারকে খোঁজো না, তুমি শুনলে না। এবার নিজে প্রস্তুত হও। গডফাদার কথা শেষ না করতে ঝিনুক বলল, রাশেদ, তুমি গডফাদার? গডফাদার হেসেই বলল, হ্যাঁ, আমি গডফাদার। এতদিন রাশেদ নামের মুখোশ পড়েছিলাম। আমি ফারাজ, আমি নাসির। দীর্ঘ 14 মাস আমি রাশেদের চরিত্র অভিনয় করেছি। ঝিনুকের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রাশেদ বলল, অজ্ঞান হয়েও না, তোমার এখনো অনেক কিছুই জানার বাকি। তোমার প্রথম যেটা জানা দরকার তা হলো, যেদিন ঝিনুক সেজে একটা ছেলে এসেছিল এই বাসায়, সেদিন তুমি কি খেয়াল করেছিলে ছেলেটা কি? হয়তো খেয়াল করনি, আমি বলছি। ছেলেটা হচ্ছে তোমার ভাই হাসান। আমি তাকে আদেশ করেছিলাম এমনটা করতে, নাহলে তোমাকে অনেক আগেই মেরে ফেলতাম। তার পরের দিন রাতে তোমার ভাইকে খুন করি। তোমার ভাইয়ের লাশ দেখতে চাও? তাহলে স্টোর রুমে যাও, গিয়ে দেখো সে ফ্যানের সাথে ঝুলে আছে। কথাটা শোনা মাত্রই ঝিনুক স্টোর রুমের দিকে দৌড় দিল। স্টোর রুমের দরজা খোলার পর সে দেখলো ঠিকই তার ভাই ফ্যানের সাথে ঝুলে আছে। এটা দেখে সে অজ্ঞান হয়ে স্টোর রুমের মেঝেতে পড়ে গেল। এদিকে গডফাদার সীমান্তকে বলল, পায়েল মেয়েটাকে মনে আছে তোমার? মেয়েটার একটি হাত এখনো আমার কাছে আছে, লাগবে? সীমান্ত অস্ত্রসিদ্ধ অবস্থায় গডফাদারকে গুলি করতে চাইল, কিন্তু সে যেন পারল না, হেলে পড়ে গেল। গডফাদার বলল, ভাবছো গুলি করার শক্তি পাচ্ছ না কেন? একটু আগেই যে তুমি দৌড়ে এসে এক গ্লাস পানি পান করলে না, সেটাই বিষ ছিল। মানে তুমি গডফাদার বাসায় এসে গডফাদারকেই মারতে চাও? এতই সোজা? সীমান্ত আর কথা বলার শক্তি পেল না। আস্তে আস্তে সীমান্তের চোখ বন্ধ হয়ে গেল। গডফাদার সীমান্তর গলাটা শরীর থেকে আলাদা করে ফেলল। তারপর স্টোর রুমের দিকে গেল। ঝিনুককে অজ্ঞান অবস্থায় দেখার পর সে একটা সিগারেট ধরালো। সিগারেটটা ঝিনুকের মুখে দিতেই সে চোখ খুলল। চোখ খোলার সাথে সাথে গডফাদার বলল, অজ্ঞান মানুষকে খুন করতে মজা নেই,
বরফের মধ্যে ঠান্ডা পানি ঢালার মতো। একটু উঠে বসো, তোমার গলাটাও আলাদা করি। এইটুকু শোনার পরে ফের ঝিনুক অজ্ঞান হয়ে গেল। ঝিনুকের গলাটাও সে আলাদা করলো। ভাই বোন স্টোর রুমে মৃত অবস্থায় পড়ে রইল। সবাইকে ফোন করার পর গডফাদার নিচে গেল। বাহিরের কেউই টের পায়নি দোতলায় কি হয়ে গেল। গডফাদারকে দেখে কয়েকজন লোক বলল। রাশেদ ভাই, বস উপরে কি করছেন? রাশেদ জবাব দিল। তোমাদের বস উপরে ঘুমাচ্ছেন, কেউ যেন আজকে আর বিরক্ত না করে। আচ্ছা। রাশেদ এত বন্দুকধারী সৈনিকদের মধ্য দিয়ে সিগারেট টানতে টানতে বেরিয়ে এলো। অথচ সবাই গডফাদারের অপেক্ষা করছে এটা ভাবতেই সে আবারও বিদ ফুটে একটা হাসি হাসলো। সমাপ্ত।